আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এর আগে আসলে একটু অন্যরকম লাইভে গিয়েছিলাম, ফেসবুক থেকে। তো এখন সেই ফেসবুক থেকে যে লাইভে গিয়েছিলাম সেই লাইভটা আসলে কার্যকর হয়নি। তো কাইন্ডলি যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা সবাই আমাকে একটু জানাবেন ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। এর আগে লাইভটা আমাদের একদমই কার্যকর হয়নি বিকজ অফ নেটওয়ার্ক ইস্যুস। তো একটু কাইন্ডলি সবাই কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। I'm really sorry for the network issues. একটু জানাবেন কাইন্ডলি ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। অলরেডি 9 জন যুক্ত হয়ে গিয়েছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখন ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা অথবা শুনতে পাচ্ছেন কিনা। 21, 38, 49. ওকে, ফাহমিদা ইয়াসমিন দেখছেন আমাকে, সাজেদা আক্তার দেখছেন আমাকে, একটু কাইন্ডলি জানাবেন আমাকে প্লিজ। 72, কাজল রেখা আমাকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 86 অলরেডি। সো একটু জানাবেন কাইন্ডলি যে আপনি আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। যদি আমাকে ঠিকমতো দেখতে পান তাহলে আমি ক্লাসটাতে চলে যাব। 92 অলরেডি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাকে অলরেডি জানানো হয়েছে যে আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি। ফাইন, তাহলে আমরা শুরু করে দেই। আজকে আমাদের যে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে নার্সিং টেকনিক্যালের উপরে কিছু পয়েন্টস, নার্সিং টেকনিক্যালের উপরে কিছু ক্লাস নেওয়ার কথা ছিল। সেটা আমরা আজকে কন্টিনিউ করতে চাচ্ছি ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন। যদি কোনো কমেন্টস থাকে, যদি কোনো অ্যাডভাইস থাকে, অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর মোস্তাফিজ ভাইয়ের ক্লাসে 2025 আমরা চলে যাচ্ছি এখন নার্সিং টেকনিক্যাল সাইটে। ওকে, ফাইন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলফ টেস্টে যে নার্সিং টেকনিক্যাল কিছু ক্লাস কথা ছিল, সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে লেখা আছে আমাদের দ্য ইমিডিয়েট নার্সিং কেয়ার টু আ বার্ন পেশেন্ট, বার্ন ক্লায়েন্ট। আমরা একজন বার্নিং পেশেন্ট বা একজন পুড়ে যাওয়া পেশেন্টের কী ধরনের ইমিডিয়েট নার্সিং কেয়ারটা আমরা দিব। তো এখানে 4টা পয়েন্ট রয়েছে আমাদের। সেটা হচ্ছে অ্যাডিকুয়েট এয়ারওয়ে অ্যান্ড ভেন্টিলেশন, আমাদের অ্যাডিকুয়েট ভেন্টিলেশন প্রয়োজন। রেস্টোরেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, নাকি আমরা তাকে ইলেকট্রোলাইট এবং ফ্লুইড দিব, নাকি প্রিভেনশন অফ শক, তাকে শকটাকে প্রিভেনশন করব। এবং 4 নাম্বারটা রয়েছে হচ্ছে অল অফ অ্যাভভ, এবং এখানে অল অফ অ্যাভভ রয়েছে। তো আমরা জানি বার্ন হচ্ছে একটা ইমার্জেন্সি মেডিসিন বা ইমার্জেন্সি একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে একজন মানুষকে দ্রুততম সময়ের জন্য বেঁচে থাকার কারণে তাকে আমরা এয়ারওয়ে এবং ভেন্টিলেশনটা সেভ করার চেষ্টা করব। রেস্টোরেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, তার শরীরে ইলেকট্রোলাইট এবং ফ্লুইডটাকে রেস্টোরেশন করার চেষ্টা করব। আর সেই সাথে সে যেন শকে না চলে যায় সেটা আমরা প্রিভেনশন করার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের এই 4টাই হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আনসার দেওয়া আছে অল অফ অ্যাভভ। সো এই উত্তরটা হবে কিন্তু অল অফ অ্যাভভ, ঠিক আছে, কারণ আমরা এই 3টা কাজই করব। সো উত্তরটা হবে অল অফ অ্যাভভ। নাম্বার 2তে আছে আপনারা চাইলে কমেন্টও করতে পারেন, কেমন? আপনারা চাইলে আমাকে কমেন্টসও করতে পারেন, সেক্ষেত্রে আমাদের আরও বাড়বে আর কি, সেক্ষেত্রে আমাদের আরও কম্পিটেন্সিটা বাড়ার সুযোগ রয়েছে। নাম্বার 2তে আছে নার্সিং ইন্টারভেনশন অফ ইন কেস অফ সিভিয়ার হিমোরেজ। আমাদের যদি সিভিয়ার হিমোরেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের নার্সিং ইন্টারভেনশনটা কী হতে পারে? নাম্বার 1 ব্লাড ট্রান্সফিউশন, নাম্বার 2 অক্সিজেন ইনহ্যালেশন, নাম্বার 3 ইন্টারভেনাস ফ্লুইড, অ্যান্ড নাম্বার 4 ইজ বোথ বি অ্যান্ড সি। সো নার্সিং যদি সিভিয়ার হিমোরেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, নাকি অক্সিজেন ইনহ্যালেশন করতে হবে, নাকি ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে, নাকি বোথ বি অ্যান্ড সি। তো বিতে দেওয়া আছে আমাদের অক্সিজেন ইনহ্যালেশন আর সিতে দেওয়া আছে হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড। সো আমাদের এখানে উত্তর হবে বোথ বি অ্যান্ড সি। আমরা সিভিয়ার হিমোরেজ হলে পেশেন্টকে অবশ্যই অক্সিজেন ইনহ্যালেশনটা দেই, কারণ তার রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে কিনা, স্যাচুরেশন লেভেলটা কমে যাচ্ছে কিনা, এবং সেই সাথে ইন্ট্রাভেনাস ফ্লুইডটা দেই আমরা। আচ্ছা, নাম্বার 3 দ্য কজ অফ ডায়রিয়া। ডায়রিয়ার কী কারণ রয়েছে? ডায়রিয়ার কারণ হচ্ছে দ্য কজ অফ ডায়রিয়া এখানে হলো সালমোনেলা টাইফি, তারপর হচ্ছে বিতে আছে বোথ এ অ্যান্ড সি, সিতে আছে হচ্ছে ভিব্রিও কলেরি,
ডিতে আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। সো এটা আমাদের উত্তর হবে সালমোনেলা টাইফি এবং ভিব্রিও কলেরি। আমরা জানি সালমোনেলা টাইফি হচ্ছে এমন একটা জীবাণু, যে জীবাণুর মাধ্যমে আমাদের টাইফয়েড ফিভার হয়ে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ডায়রিয়াটাও কিন্তু হয়ে থাকে। যেহেতু এটা একটা পানিবাহিত রোগ, যেহেতু এটা ওয়াটারবর্ন ডিজিজ, সেহেতু এখান থেকে আমাদের সালমোনেলা টাইফিও আমরা হয়। আবার ভিব্রিও কলেরিটা হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া। আমরা জানি ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মরফোলজি, ব্যাকটেরিয়া হচ্ছে 4 প্রকার। তার মধ্যে প্রথমটা হচ্ছে কক্কাই, দ্বিতীয়টা হচ্ছে ব্যাসিলাই, তৃতীয়টা হচ্ছে স্পাইরোসিটস এবং 4 নম্বরটা হচ্ছে ভিব্রিও। সো এই 4 নম্বরটা যে ভিব্রিও আছে, এই ভিব্রিও দ্বারাই ভিব্রিও কলেরি বা ডায়রিয়া হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল এ অ্যান্ড সি, অর্থাৎ সালমোনেলা টাইফি দ্বারা টাইফয়েড ফিভারও হয়, আবার ডায়রিয়াও হয়, আবার ভিব্রিও কলেরি যেটা আছে সেটা দিয়েও কিন্তু ডায়রিয়া হয়ে থাকে। আচ্ছা, এরপর নাম্বার 4 আমাদের রয়েছে আপার রেসপিরেটরি ডিজিজ। আপার রেসপিরেটরি ডিজিজ আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে ফ্যারিঞ্জাইটিস, নাকি ল্যারিঞ্জাইটিস, নাকি কমন কোল্ড, নাকি অল অফ অ্যাবভ। তো আমরা জানি ইনফ্লামেশন অফ দ্য ফ্যারিংস ইজ কল্ড ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড inflammation of the larynx is called laryngitis। আর কমন কোল্ড তো সাধারণ ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, এটা আমরা সবাই জানি। সো আমাদের আপার রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে আমরা এই 3টাকে প্রেফার করছি। ল্যারিঞ্জাইটিসও হয়ে থাকে, ফ্যারিঞ্জাইটিসও হয়ে থাকে, আবার কমন কোল্ডও হয়ে থাকে। সো এই 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের অল অফ অ্যাবভ, মানে এই 4টাই আছে। নাম্বার 5 রয়েছে ফলোয়িং আর দ্য ভাইটাল সাইন। এটা আমাদের একদম ছোটোবেলার পড়া, আমাদের ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের পড়া। ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে আমরা যে কয়েকটি টপিক ভালো করে পড়েছি, অ্যামং দেম ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের ক্ষেত্রে ভাইটাল সাইনটা অত্যন্ত জরুরি। একজন মানুষের বর্তমান ফিজিক্যাল কন্ডিশনটা কেমন রয়েছে তা জানতে এই ভাইটাল সাইনের কিন্তু কোনো বিকল্প নাই। সো এই ভাইটাল সাইনটা কী অবস্থায় আছে এটা জানতে আমাদের যে জিনিসগুলো জানতে হবে তা হচ্ছে সংক্ষেপে আমরা বলি টিপিআর বিপি। টিপিআর, টি ফর টেম্পারেচার, তারপরে পি ফর পালস, আর ফর রেসপিরেশন অ্যান্ড বিপি ফর ব্লাড প্রেশার। সো আমাদের 5 নম্বর পয়েন্টটা হচ্ছে ভাইটাল সাইনগুলো কী কী, পালস, ব্লাড প্রেশার নাকি রেসপিরেশন। এই 3টা পয়েন্টই আমাদের কাছে আমাদের ভাইটাল সাইনের মধ্যে আসে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে অল অফ অ্যাবভ। এই 4টার মধ্যে 3টার মধ্যে 3টাই উত্তর হবে। আচ্ছা, এরপর রয়েছে কমন স্টেরিলাইজেশন মেথডস ইউজড ইন আওয়ার হসপিটাল। আমাদের হাসপাতালে যে সমস্ত স্টেরিলাইজেশন মেথডগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে অটোক্লেভিং করা হয়, নাকি কেমিক্যাল দেওয়া হয়, নাকি বয়লিং করা হয়, নাকি অল অফ অ্যাবভ, নাকি সবগুলোই করা হয়। এটা আমাদের মাইক্রোবায়োলজি বই থেকে এসেছে, বা মাইক্রোবায়োলজি সাবজেক্টের একটা প্রশ্ন, কখনো কখনো ফান্ডামেন্টালেও পড়ি আমরা। সো অটোক্লেভিংটা হচ্ছে অটোক্লেভ করা, কেমিক্যালটা হচ্ছে যে কোনো রাসায়নিক পদার্থ, রাসায়নিক কোনো লিকুইড দিয়ে ভিজিয়ে রাখা, আর বয়লিংটা হচ্ছে সিদ্ধ করে ফেলা। সো এই তিনটা স্টেরিলাইজেশন মেথডই কিন্তু আমরা স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্টেরিলাইজেশন মেথডের 3টাই হবে। সো উত্তর হবে 6 নম্বরে ডি, অল অফ দেম। এই 4টাই বা 3টাই আমাদের উত্তর হবে। আচ্ছা, নাম্বার 7, বেড বাথ আর গিভেন ইন কেজ অফ। বেড বাথ কখন দেওয়া হয়? আমরা যারা প্র্যাকটিক্যালি খুব ভালো করছি বা আমরা যারা বিভিন্ন হাসপাতালে কর্মরত রয়েছি তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যে আমরা বেড বাথ বা বিছানায় পেশেন্টকে কখন কেয়ার দিয়ে থাকি। এখানে এতেই আমাদের রয়েছে বেড বাথ, বা আমরা বেড বাথ দিয়ে থাকি। বেড বাথ দিতে গেলে অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, ইন্ডিকেশনগুলো প্রয়োজন। তার মধ্যে একদম সবাই অলরেডি উত্তর দিচ্ছে, ভেরি গুড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। প্রথমে রয়েছে বোথ এ, সি অ্যান্ড ডি। তো সি অ্যান্ড ডি আমরা কখন পাবো? যেটা ডিসচার্জ পেশেন্ট মানে যার ছুটি হয়ে গেছে সেই পেশেন্টকে আমরা বেড বাথ দিব না। আর সিতে হচ্ছে আনকনশাস পেশেন্ট, ডিতে হচ্ছে ডিসেবল পেশেন্ট আর আনকনশাস পেশেন্ট। এই দুটো পেশেন্টই আমাদের মোস্ট অফ দ্য কেসেস, এই দুজনই আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইন্ডিকেটেড। যারা অচেতন, যারা ঠিকমতো নিজের কাজ নিজে করতে পারে না, যারা বিছানা থেকে উঠতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা আনকনশাস পেশেন্ট হিসেবে তাদের বেড বাথ দিয়ে থাকি।
আর ডিতে হচ্ছে ডিসেবল পেশেন্ট, একই কথা। সেক্ষেত্রে আমরা ডিসেবল পেশেন্টে কিন্তু বেড বাদ দেওয়া হয়। নাম্বার 8-এ রয়েছে পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। আচ্ছা, পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার কোনগুলো হবে? 1 নম্বরটা রয়েছে ইউরিনারি ড্রেনেজ, উন্ড ড্রেসিং, ইন্ট্রাভেনাস ফ্লুইড, অল অফ দেম। ঠিক আছে, এবার আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বরটা হচ্ছে পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার। কোনটা কোনটা হবে? ইউরিনারি ড্রেনেজ, আমরা জানি যে কোনো অপারেশনের ক্ষেত্রে পেশেন্টকে অপারেশন করার পূর্বে তার ক্যাথেটার করে দেওয়া হয়, তার উন্ডগুলোকে অবশ্যই ড্রেসিং করে দিতে হয়, এবং ইন্ট্রাভেনাস ফ্লুইডটা চলতেই পারে। যেমন ডাইজেস্টিভ কোনো অপারেশন হলে, রেসপিরেটরি সিস্টেমের কোনো অপারেশন হলে, নার্ভাস সিস্টেমের কোনো অপারেশন হলে অবশ্যই আমরা পেশেন্টকে না খাইয়ে রাখি বা ফাস্টিং রাখি। তো সেক্ষেত্রে আমাদের পেশেন্টের ইন্ট্রাভেনাস ফ্লুইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে আমাদের ইউরিনারি ড্রেনেজটাও প্রয়োজন, উন্ড ড্রেসিংটাও প্রয়োজন, আর সিতে হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইডটাও প্রয়োজন। তাহলে আমাদের আলটিমেট উত্তর হয়ে যাচ্ছে অল অফ দেম, বা এখান থেকে সবগুলো উত্তর হবে। কোশ্চেন নাম্বার 9। 9টা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা আমাদের বেসিক্যালি ফিজিওলজি কোশ্চেনের সাথে সম্পৃক্ত। ফলোয়িং আর দ্য হরমোনস সিক্রেটেড ফ্রম দ্য ওভারিজ। খুবই চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে, খুবই রেসপন্সিভ এবং খুবই অ্যাক্টিভ সবাই। দেখতে পাচ্ছি যে সবাই চমৎকারভাবে উত্তর দিয়েই যাচ্ছেন। আমি খুবই দুঃখিত যে সবার উত্তরগুলো পড়তে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আপনি কমেন্টের জন্য কিছু দেখতে না পারেন, তাহলে ওই কমেন্টে যে পোর্শনটা ওটা ডান দিকে একটু স্লাইড করে দেবেন। ডান দিকে স্লাইড করে দিলে দেখবেন যে কমেন্টগুলো এক সাইডে চলে গেছে, আপনি আপনার স্ক্রিনটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। কেমন? আবার যখন কমেন্ট দেখার দরকার হবে তখন আপনি আবার বাম দিকে স্লাইড করবেন, তাহলে আপনার আবার কমেন্টগুলো দেখতে পারবেন। প্লিজ এটা আপনি ট্রাই করে দেখতে পারেন যে কমেন্টের ওই সেকশনটা হাতের ডান দিয়ে ডান হাতে আপনি স্লাইড করতে পারেন, তাহলে আপনি কমেন্টগুলো দেখবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ফলোয়িং আর দ্য হরমোন সিক্রেটেড ফ্রম দ্য ওভারিজ, আমাদের ওভারি থেকে কি কি হরমোন সিক্রেশন হয়? ওভারি থেকে হরমোন সিক্রেশন হওয়ার আমরা সবাই জানি, এটা আমাদের ফার্স্ট ইয়ারের একদম প্রথম দিকের পড়া, যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হরমোন আমাদের ওভারি থেকে সিক্রেশন হয়ে থাকে। সো এখানে আমাদের উত্তর রয়েছে প্রথমে ইনসুলিন। না, ইনসুলিনটা সিক্রেশন হয়ে থাকে আমাদের প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে। নাম্বার বিতে আছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন অথবা প্রোজেস্টেরন, এবং বোথ বি অ্যান্ড ডি। সো বিতে আছে কি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর অল অফ দেম। বিডি হবে না, কারণ অল অফ দেম হতে গেলে ইনসুলিনটা আসতে হবে। সুতরাং আমার উত্তর হবে 9 বি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আরও কিছু পরামর্শ সবার কাছ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে স্যার আমাদের টপিক ধরে পড়ালে ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। টপিক ধরে পড়ালে হয় কি, যে একটা টপিক একদিনে পড়ালে সেই ক্ষেত্রে ওই টপিক সম্পর্কে তো আমরা আগে থেকেই জানি, বা যারা নার্সিং পাস করেছি, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। সো একটা টপিক থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে না, একটা টপিক থেকে সর্বোচ্চ একটা অথবা দুটো প্রশ্ন চলে আসে। সো একটা থেকে দুটো প্রশ্ন পাওয়ার জন্য আমার পুরো টপিকটা কিন্তু কাভার দেওয়ার খুব বেশি প্রয়োজন নাই। এই ক্ষেত্রে টপিক সম্পর্কে আমার বাস্তব একটা ভালো আইডিয়া থাকলেই যথেষ্ট হয়। সো এরকমভাবে যদি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সব ইয়ারেরই সব সাবজেক্টের সব টপিকগুলো আমি চাকরির জন্য কাভার করতে যাই, তাহলে আমার অনেক দিন সময় লেগে যাবে প্রিপারেশন নিতে। ঠিক আছে, এমনি নার্সিং টেকনিক্যালে আমার প্রিলিতে হচ্ছে 100 মার্কের পরীক্ষা যদি হয়, তো সেক্ষেত্রে আমার 40 মার্কের ওখান থেকে চলে আসে। সো 40 মার্কের জন্য আমি যদি 4 বছরের সব সাবজেক্ট পড়তে যাই, তাহলে আমার প্রিপারেশন নিতে অনেক সময় লেগে যাবে। তবুও আপনার পরামর্শটা আমরা মাথায় নিলাম, আমাদের এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। এবার আমরা একটু চলে যাই হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের নার্সেস রেসপন্সিবিলিটি। সবাই উত্তর দিবেন। নার্সেস রেসপন্সিবিলিটিস বিফোর অপারেশন। অপারেশনের পূর্বে একজন নার্স হিসেবে আমাদের কি কি রকমের কাজগুলো করতে হবে, বা কি কি রকমের আমাদের রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে। সবার বেসিক তো ভালো না, ম্যাক্সিমাম কনসেপ্ট দিন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বেসিক তো ভালো না আসলে, 3-4 বছর পড়ার পরে বেসিকটা ভালো থাকতে হবে। আচ্ছা, অসুবিধা নাই, আমরা তাহলে একটু ট্রাই করি ইনশাল্লাহ। এরপর থেকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে টপিক ধরে পড়ানোর জন্য। ওকে, নার্সেস রেসপন্সিবিলিটিস বিফোর অপারেশন। অপারেশনের পূর্বে নার্সের কী কী গুরুত্ব রয়েছে? ইনফর্ম কনসেন্ট,
আচ্ছা, এই বিষয়টা খুবই জরুরি, আমরা সবাই মোটামুটি করে থাকি। পেশেন্ট অপারেশন টেবিলে যাওয়ার আগে পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে তার কাছ থেকে আমরা লিখিত একটা অনুমতি নিব, অথবা তিনি যদি 18 নিচে হন তাহলে তার লিগ্যাল গার্ডিয়ান যিনি আছেন, বাবা অথবা মা, তার কাছ থেকে আমরা নিব। আর ক্রিয়েট সেফ এনভায়রনমেন্ট তো অবশ্যই করতে হবে, এবং সাইকোলজিক্যাল সাপোর্ট। পেশেন্টকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে নার্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়াটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজের মধ্যে অন্যতম। তো সেই ক্ষেত্রে আমরা আগে উত্তর চলে আসে, একে হচ্ছে 10 নম্বরে ডি বা ঢাকা। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে পেশেন্টকে ইনফর্ম নিতে হবে, তাকে সেফ এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে, এবং সেই সাথে তার ডায়েট, তার সাইকোলজিক্যালি তাকে সাপোর্ট দিতে হবে। আচ্ছা, মেহজাবিন নুরি বলছে যে 10-এ সি হবে। না ভাইয়া, সি হবে না, শুধুমাত্র সাইকোলজিক্যাল সাপোর্ট দিলেই কিন্তু হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তার ইনফর্ম কনসেন্ট নিতে হবে, তাকে একটা সেফ এনভায়রনমেন্টও নিশ্চিত করতে হবে। আচ্ছা, 11 নম্বর। আচ্ছা, লাভলি খাতুন, থ্যাংক ইউ সো মাচ। প্রায় কোশ্চেন অথবা উত্তর অনেক ভুল থাকে, আমি কোনো উত্তরপত্র দেখছি না, আমি জাস্ট আমার কনসেপ্ট থেকেই আপনাদের জন্য আলোচনা করে যাচ্ছি। ওকে, এবার 11 নম্বর। সবাই অলরেডি 11 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে দিয়েছে, মাই গুডনেস, সবাই তো খুবই অ্যাক্টিভ। আপনারা বলছেন আপনাদের বেসিক ভালো নেই, কিন্তু আমি তো দেখতেছি বেসিক যথেষ্ট ভালো। ঠিক আছে, তা না হলে 10 নম্বর পড়াতে পড়াতে 11 নম্বরের উত্তর কীভাবে দিচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ফলোয়িং ডায়েটারি প্যাটার্ন হেল্প টু প্রিভেন্ট ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমাকে কী কী কাজগুলো করতে হবে? 1 নাম্বারটা হচ্ছে চিরা ওয়াটার বা চিরা পানি, 2 নাম্বারটা হচ্ছে ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট, আছে, আর সেই সাথে ডাব ওয়াটার। ঠিক আছে, তাহলে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে একটা পেশেন্টের ডায়রিয়ার ফলে বা ভমিটিংয়ের ফলে যে ডিহাইড্রেশনটা হয়ে থাকে, সেই ডিহাইড্রেশনের প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্য আমরা তার ডায়েটারি প্যাটার্নের ক্ষেত্রে তাকে চিরা পানি খাওয়াবো, তাকে ডাব পানি খাওয়াবো এবং ওআরএস খাওয়াবো। সেই সাথে আরও একটা কথা খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে, তাকে কিন্তু সাদা পানি অর্থাৎ নর্মাল পানিও খেতে বলতে হবে। কারণ অনেক পেশেন্টের আছে শুধুমাত্র ডাব ওয়াটার খাওয়ায়, শুধু ডাবের পানি, যে যেখান থেকে আসে ডাব নিয়ে আসে, আত্মীয় স্বজনের মা বাবাও ডাবের পানি খাওয়ায়। তো বেশি পরিমাণ ডাবে যেহেতু পটাশিয়াম থাকে, সো ডাবের এই পটাশিয়ামটা অতিরিক্ত হয়ে গেলে আমাদের কিন্তু হাইপার ক্যালেমিয়া হয়ে যেতে পারে। ঠিক আছে, রক্তে পরীক্ষা হলে বেসিক লেভেলে 0 চলে আসে। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, তো আমাদের তাহলে কি হবে? ডাবের পানি বেশি খেলে কিন্তু হাইপার ক্যালেমিয়া হতে পারে, সেক্ষেত্রে আমাদের একটু কনসাস থাকতে হবে, এবং ডাব ওয়াটারের সাথে, চিরা পানির সাথে কিংবা ওআরএসের সাথে আমাদের স্পেশালি আলাদা করে নর্মাল পানিও কিন্তু খেতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাচ্ছি আমরা 12 নম্বর প্রশ্নে। ফলোয়িং অর্গানিজমস আর রেসপন্সিবল ফর ইউটিআই। আমরা জানি ইউটিআই এর ফুল মিনিং হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য আমাদের যে অর্গানিজমসগুলো সবচেয়ে বেশি দায়ী তাদের নামগুলো এখানে দেওয়া আছে। 1 নাম্বারটা হচ্ছে ইশ্চেরিসিয়া কলাই, 2 নাম্বারটা স্ট্যাফাইলোকক্কাই, আর 3 নাম্বারটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। সো আমরা সবাই জানি যে ই কলাই বা ইশ্চেরিসিয়া কলাই কিন্তু একটা অপরচুনিস্টিক অর্গানিজম, যেটা সবসময় আমাদের বডিতে থাকে, যেটা আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের জন্য অন্যতম একটা জীবাণু এটাকে বলা যায়। তো সেই ক্ষেত্রে ই কলাই তো থাকেই, সেই সাথে স্ট্যাফাইলোকক্কাই, অর্থাৎ কক্কাই গ্রুপের যে স্ট্যাফাইলো আর কক্কাই গ্রুপের যে স্ট্রেপ্টো, এরা দুজনেই কিন্তু রেসপন্সিবল থাকে। সুতরাং হাসপাতালে লং টাইম থাকা হোক, পানি কম খেয়ে হোক, অতিরিক্ত জার্নি করে হোক, হ্যাঁ, এই ধরনের কারণে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের স্ট্যাফাইলোকক্কাই এবং স্ট্রেপ্টোকক্কাই সাথে ই কলাই, এই 3টা জীবাণুই এর জন্য রেসপন্সিবল থাকে। আচ্ছা, নাম্বার 13 নম্বর। ইন কেজ অফ পয়জনিং অ্যাট্রোপিন ইজ ইউজ টু। আমরা সবাই জানি যে আমরা পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাট্রোপিনটাকে ব্যবহার করে থাকি। তো এই অ্যাট্রোপিনটাকে যে ব্যবহার করি, কেন ব্যবহার করি? ইনক্রিজ পালস রেটটাকে বাড়ানোর জন্য, নাকি সেন্সরি নার্ভকে ইমপ্রুভ করার জন্য, নাকি ইনক্রিজ হার্ট রেটটাকে ইমপ্রুভ করার জন্য, নাকি অল অফ দ্য অ্যাবভ? অলরেডি আপনি অনেকেই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর কোশ্চেনে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস আর অ্যান্সারিং দেয়ার কোশ্চেন উইথ দ্য নাম্বার ডি, সো অল অফ দ্য অ্যাবভ। আমরা পেশেন্টের পালস রেট নিয়ে ভাববো, আমরা পেশেন্টের হার্ট রেট নিয়ে ভাববো, এবং
তার যেন সেন্সরি নার্ভগুলো ইমপ্রুভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্ষেত্রে কাজ করে থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখেছেন অল অফ অ্যাবভ। ওকে, সবার মোটামুটি আইডিয়া খুবই চমৎকার। আমরা দেখতে পাচ্ছি যে সবাই উত্তর দিচ্ছেন অলরেডি। আমরা এখন 14 নম্বরে চলে যাব। 14 নম্বরে আছে দ্য সিমটমস অফ হার্ট ফেইলিওর। একজন পেশেন্টের যে হার্ট ফেইলিওরটা হয়েছে এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? পেশেন্টের হার্ট ফেইলিওর হবে এটা আপনি কিভাবে বুঝবেন? আচ্ছা, প্রথমে থাকে ইডেমা। ইডেমা অর্থাৎ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড অথবা অ্যাকুমুলেশন অফ ওয়াটার ইন দ্য পেরিফেরাল এরিয়া অফ দ্য বডি। সেই ক্ষেত্রে ইডেমা হলে আপনার বডির পেরিফেরাল এরিয়াগুলোতে বিশেষ করে পানি নেমে যাবে। দুই হাতের আঙ্গুল, দুই পায়ের পাতা, হ্যাঁ, তারপর চোখের নিচে বাটক, এই জায়গাগুলোতে অল্প কিছু ইডেমাটাস হতে পারে। সো আপনি কিভাবে বুঝবেন ইডেমা হবে? নাম্বার 2 হচ্ছে পুয়ার এক্সারসাইজ টলারেন্স। এক্সারসাইজ অথবা তিনি কসরতটাকে টলার করতে পারবেন না। এরপর ডিসপনিয়া মানে হচ্ছে কী হবে? তার শ্বাসকষ্ট হতে থাকবে, হ্যাঁ, শ্বাসকষ্ট হতে থাকবে। তো সেই ক্ষেত্রে 14 নম্বরে আমাদের প্রশ্নের উত্তর হবে অল অফ দেম, সকল প্রশ্ন উত্তর হবে। আচ্ছা, একজন উত্তর প্রশ্ন সিরাজুল মনিরা বলেছেন জব প্রিপারেশনের জন্য প্রফেসর মোটামুটি সবাই পড়েছি, তাই সবাই এগুলো পারতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো প্রিপারেশন নিন, ভর্তি যুদ্ধে বা চাকরি যুদ্ধে সবাই এগিয়ে যাবেন, এটাই আমরা সবাই চাই। ওকে, এরপরে হচ্ছে 15 নম্বর দ্য সাইন অফ প্রাইমারি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের প্রাইমারি কিছু সাইনগুলো কী কী থাকে? নাম্বার 1 হচ্ছে ওয়েট লস, নাম্বার 2 হচ্ছে ওয়েট গেইন, নাম্বার 3 হচ্ছে পলিডিপসিয়া, আর নাম্বার 4 হচ্ছে বোথ এ অ্যান্ড সি। আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে এমন একটা ডিজিজ, এটা আমাদের এন্ডোক্রাইন ডিজিজ, বা এটা আমাদের বডির একটা অন্তঃক্ষরা গ্রন্থির সমস্যা। আমরা যখন দেখি যে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন এবং গ্লুকাগন, অর্থাৎ ইনসুলিন হচ্ছে বেটা সেল থেকে আর গ্লুকাগনটা হচ্ছে আলফা সেল থেকে। এই আলফা সেল এবং বেটা সেল থেকে যখন গ্লুকাগন এবং ইনসুলিনের সিক্রেশনে ইমব্যালেন্স হয়ে যাবে, সেই সময় এই পেশেন্টের ডায়াবেটিক মেলাইটাস হওয়ার চান্স থাকে। সো ডায়াবেটিক মেলাইটাস পেশেন্ট হওয়ার পর তার ওয়েট কিন্তু বেড়ে যায়। যদিও আমরা কখনো কখনো দেখে থাকি যে আমাদের ওয়েট কিন্তু লসও হতে পারে, অনেকের ক্ষেত্রে ওয়েট লস হয়ে যায়। তাহলে ওয়েট গেইন হবে, আর সেই সাথে পলিডিপসিয়া মানে হচ্ছে ঘন ঘন পানির পিপাসা লাগবে, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের এ অ্যান্ড সি হবে, কোনো নাম্বার ডি উত্তর হবে ডি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 16 নম্বর প্রশ্নে। ইন্ডিকেশনস অফ ট্রাকিওস্টমি। আমরা জানি ট্রাকিওস্টমি মিনস দ্য সার্জিক্যাল প্রসিডিউর অফ ট্রাকিয়া। ঠিক আছে, যাদের কোনো ফরেন পার্টিকেল ঢুকে গিয়েছে, যাদের কোনো ফাংশনাল কোনো অপারেশন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের দেখতে পাই ট্রাকিওস্টমি করতে হয়। ইন্ডিকেশন মানে কি? ইন্ডিকেশন কাদেরকে করা যাবে সেক্ষেত্রে প্রথমটা আছে ডিসপনিয়া, এরপর ক্যান্সার ইন ট্রাকিয়া, এরপর গ্রোথ ইন ট্রাকিয়া, আর অল অফ দেম। এটাও আমরা সেম দেখতে পাচ্ছি। 16 নম্বরে আমাদের ডিসপনিয়াও হবে, ক্যান্সার ইন ট্রাকিয়াও হবে, গ্রোথ ইন ট্রাকিয়াও হবে, সবগুলো উত্তর হবে। সো 16 নম্বরে আমাদের উত্তর হবে ডি বা অল অফ দেম। 17 নম্বর রয়েছে দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি কন্টেইনস। অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে কি কি রয়েছে? 1 নম্বরে হচ্ছে স্প্লিন, 2 নম্বরে হচ্ছে লিভার, বোথ এ অ্যান্ড সি, আর লিভার, স্প্লিন আর লিভার। তাহলে আর ডি নাম্বার রয়েছে হার্ট। সো হার্ট হচ্ছে আমরা জানি এটা আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে না, এটা আমাদের চেস্ট ক্যাভিটিতে থাকে। সো হার্টটা হচ্ছে চেস্ট ক্যাভিটি, আর বাকি যে স্প্লিন এবং লিভার তারা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে। সো সবাই অলরেডি উত্তর দিয়ে থাকছেন। এছাড়াও আমাদের চেস্ট ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অনেক রকমের অর্গান থাকে, সেগুলো আমরা নিশ্চয়ই জানি। আচ্ছা, এরপর 18 নম্বর প্রশ্ন হচ্ছে কমন সাইট অফ ক্যান্সার ইন কেস অফ মেলের ক্ষেত্রে সবচেয়ে কোন সাইটগুলো বেশি হয়ে থাকে আমরা দেখতে পাই? লাং এবং প্রোস্টেট, নাকি স্টোমাক, নাকি লিভার, নাকি বোথ এ অ্যান্ড সি? আচ্ছা, এতে আছে লাং এবং প্রোস্টেট, আর সিতে আছে হচ্ছে লিভার। তাহলে তো মনে হয় এটাই হওয়ার কথা, নাকি লাং এবং প্রোস্টেটে বেশি হয়ে থাকে? আমি যতটুকু জানি লাং এবং প্রোস্টেটে বেশি হওয়ার চান্স থাকে। সো উত্তরটা লাং এবং প্রোস্টেটে যাব।
স্টোমাক ক্যান্সার হওয়ার জন্য কিংবা লিভার ক্যান্সার হওয়ার জন্য ছেলে এবং মেয়ে উভয়ই দায়ী, ঠিক আছে, উভয়ই দায়ী। আর মাইক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? মাইক্রোনিউট্রিয়েন্টটা হচ্ছে ভাইটামিন নাকি কার্বোহাইড্রেট নাকি মিনারেলস? হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্ট। ওকে, ভেরি গুড। এটা আমাদের জন্য একটা খুবই ভালো প্রশ্ন, যে আমরা জানি নিউট্রিয়েন্টসটাকে দুটো ভাগে ভাগ করা হয়। নিউট্রিয়েন্টসটাকে দুটো ভাগে ভাগ করা হয়। এক নম্বরটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, এক নম্বরটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। তো এই মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটটাকে বলা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর ভাইটামিন এবং মিনারেলটাকে বলা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে। সো এই মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে ভিটামিন এবং মিনারেলস। সো এখানে উত্তর হবে 19 নম্বরে ডি, অর্থাৎ এ আর সি। এটা আমরা দেখে থাকবো। এরপরে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। এটা আমরা খুবই সহজ প্রশ্ন আমাদের কাছে। ভিটামিন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, ঠিক আছে। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন ADEK হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আর বি আর সি হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, ঠিক আছে। তাহলে এখানে উত্তর রয়েছে ভিটামিন সি নাকি ভিটামিন ডি আর ই নাকি ভিটামিন এফ নাকি এ বি। আচ্ছা, তাহলে এখানে হবে বোথ এ বি নাকি ভিটামিন ডি অ্যান্ড ই নাকি ভিটামিন সি নাকি ভিটামিন এফ। খুব সহজে বোঝা যায় যে ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে বি আর সি, আর ফ্যাট সলিউবল হচ্ছে ADEK। সো ADEK যেহেতু ডি আর ই আছে, তাহলে এখানে উত্তর হবে বি, অর্থাৎ 20 নম্বর প্রশ্নটার উত্তর হবে অপশন নম্বর বি। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাই 21 নম্বর প্রশ্নে। আমাদের 21 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডিজিজ। আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ডিজিজ কখন হয়ে থাকে? আমরা যখন দেখতে পাই যে পেশেন্টের অস্টিওপোরোসিস হবে, নাকি অ্যানিমিয়া হবে, নাকি হাইপোথাইরয়েডিজম হবে, নাকি টিটেনি হবে। তো আমরা জানি ক্যালসিয়াম যেহেতু ইন্টাররিলেটেড উইথ দ্য বোনস, ঠিক আছে, বোনের সাথে সরাসরি সম্পৃক্ত। সো আমাদের এখানে উত্তরটা হবে অস্টিওপোরোসিস হয়ে থাকে আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 22, ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। নাম্বার 1 হচ্ছে ডায়নামিক, নাম্বার 2 হচ্ছে আনপ্ল্যান্ড, নাম্বার সি হচ্ছে পেশেন্ট সেন্টার্ড। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেসে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স থাকে। এক নম্বর ডায়নামিক, আনপ্ল্যান্ড নাকি পেশেন্ট সেন্টার্ড? অবশ্যই পেশেন্ট সেন্টার্ড এবং ডায়নামিক। আর আনপ্ল্যান্ড হচ্ছে কি বলা যায়, অপরিকল্পিত, কিন্তু তা কিন্তু হওয়ার কথা না। অবশ্যই আমাদের কমপ্লিট একটা ব্যাপার থাকবে, সেটা কমপ্লিটলি আনপ্ল্যান্ড থাকবে না। আমাদের নার্সিং প্রসেসটা অবশ্যই প্ল্যানিং করা থাকবে আগে থেকেই। ওকে, এরপরে হচ্ছে 23, পারপোজেস অফ ব্যাক কেয়ার। ব্যাক কেয়ার দেওয়ার জন্য কিছু পারপাস থাকে। এটা আমাদের ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের একটা প্রশ্ন। এটা আমাদের মেইনটেইন পার্সোনাল হাইজিন নাকি ইমপ্রুভ সার্কুলেশন নাকি প্রিভেন্ট বেড সোর। আচ্ছা, এখান থেকে আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এটা আমাদের পার্সোনাল হাইজিনটাকেও মেইনটেইন করে, আবার সার্কুলেশনটাকেও ইমপ্রুভ করে, আবার বেড সোরটাকেও প্রিভেন্ট করতে সহযোগিতা করে। কেমন? তাহলে আমাদের 23 নম্বর উত্তর হবে ডি, বা পার্সোনাল হাইজিনটাও মেনটেন হবে, সার্কুলেশনটাও মেনটেন হবে, আর হচ্ছে বেডসোরটাও মেনটেন হবে। নাম্বার 24, ফলোইং আর দ্য সাইন অ্যান্ড সিমটমস অফ বাউল অবস্ট্রাকশন। আচ্ছা, মেহজাবিন নুরি বলছে যে বইয়ে ভুল থাকে। ওকে, ফাইন। তো আমরা এখানে কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট ধরে পড়ছি না। আমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন ধরছি, অপশনগুলো দেখছি, এবং সেই সাথে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো দেখে কিন্তু আমরা উত্তর বলছি, ঠিক আছে। সো যদি ভুল হয়ে থাকে, আপনি একা পড়তে গেলে আপনি ভুল পড়তে পারেন, বা আপনি ভুলটা হয়তো নাও ধরতে পারেন। দুইজন বসলেও সেখানে আপনি ভুল বুঝতে পারেন। কিন্তু যখন আপনি একটা কমপ্লিটলি লাইভে ক্লাস করছেন,
বা লাইভে সবাই পড়ছে একসাথে, সবাই দেখছে, সবাই উত্তর দিচ্ছে, আর আমি তো সাথে আলোচনা করতেইছি বা করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে এরকমটা হতে পারে যে যদি ভুল হয় তাহলে আমরা কিন্তু সবাই ভুল করেই ফেলব, সবাই ধরতে পারবো, কেউ না কেউ ধরতে পারবো। আর যদি ভুলটা না হয়, যদি সঠিক থাকে, তাহলে তো সবাই একই রকম অ্যান্সার দিচ্ছে। সো এক্ষেত্রে তো ভুল হওয়ার চান্স আসলেই খুবই কম। আচ্ছা, ওকে। এরপরে আমাদের রয়েছে কি, আমাদের রয়েছে বাক্যের পরে চলে যাচ্ছে আমরা 24 নম্বর প্রশ্নে। ফলোয়িং আর দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ বাওয়েল অবস্ট্রাকশন। বাওয়েল অবস্ট্রাকশনটা আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়েও পড়ে থাকি, ফান্ডামেন্টালসেও পড়ে থাকবো। 1 নম্বরটা হচ্ছে কনস্টিপেশন, 2 হচ্ছে হাইপারটেনশন, আর 3 হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে। সো যেহেতু এটা আমাদের বাউল অবস্ট্রাকশনের সাথে জড়িত, সেহেতু এখানে সাইন অ্যান্ড সিমটমস সাথে আমরা পড়তে পারি। তো হাইপারটেনশন যেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ, সেহেতু কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজটা বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট না বা সম্পর্কিত না। তাহলে আমাদের উত্তর হবে কনস্টিপেশন এবং অ্যাবডোমিনাল পেইন। কেমন? তাহলে কনস্টিপেশনটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, আর অ্যাবডোমিনাল পেইনটা হচ্ছে পেটে ব্যথা। ওকে। নাম্বার 25 রয়েছে ইমিডিয়েট নার্সিং ইন্টারভেনশন অফ বাউল অবস্ট্রাকশন। 25 নম্বরে বাউল অবস্ট্রাকশনের জন্য আমরা কী ধরনের নার্সিং ইন্টারভেনশন করতে পারি। 1 নম্বরটা হচ্ছে বি অ্যান্ড ডি। তাহলে বিতে কী আছে? নাথিং বাই মাউথ, আর সিতে আছে ট্রান্সফিউশন, আর ডিতে হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন। পেশেন্টের যদি বাউল অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে নাথিং বাই মাউথ দিব, আর সেই সাথে ন্যাজোগ্যাস্ট্রিক সাকশন দিব। এটা আসলে আমাদের ডেইলি লাইফের কাজ। যারা সাধারণত বাউল অবস্ট্রাকশনের পেশেন্টগুলোকে ডিল করেন তারা নিশ্চয়ই জানবেন যে আমরা বাউল অবস্ট্রাকশনের পেশেন্টের নার্সিং কেয়ার বা নার্সিং ইন্টারভেনশন হিসেবে তাকে আমরা মুখে না খাইয়ে রাখি এবং ন্যাজোগ্যাস্ট্রিক সাকশনটা কিন্তু দিয়ে থাকি। কেমন? এরপর নাম্বার 26, থাইরয়েড সিক্রেট দ্য ফলোয়িং হরমোনস। এখানে থাইরক্সিন রয়েছে, গ্যাস্ট্রিন রয়েছে, ক্যালসিটোনিন রয়েছে এবং এপিনেফ্রিন রয়েছে। যদিও 26 নম্বরে উত্তরে প্রথমটা আছে থাইরক্সিন, থাইরক্সিন তো উত্তর হবেই, সাথে কিন্তু ক্যালসিটোনিনটাও সিক্রেশন করে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। থাইরয়েড হরমোন থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3টে হরমোন সিক্রেশন হয়। নাম্বার 1 হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, নাম্বার 2 হচ্ছে থাইরক্সিন, নাম্বার 3 হচ্ছে ক্যালসিটোনিন। এই 3টা হরমোন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেশন করে থাকে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু থাইরক্সিন এবং ক্যালসিটোনিন দুইটাই উত্তর হবে। কেমন? তবে আমরা যেহেতু থাইরক্সিনটা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেহেতু আমরা থাইরক্সিনটাকে রাখতে পারি। দেখেন, ঠিক আছে, এখানে কিন্তু সি যে ক্যালসিটোনিন, এটাও কিন্তু সিক্রেশন হয়। তাহলে এই একটা বিষয় আমরা ধরে ফেলতে পারলাম। কেমন? স্যার টপিক ধরে পড়ালে না জানা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এটা আপনারা আসলে মোস্তাফিজের সাথে কথা বলবেন, তিনি আসলে এই ব্যাপারে আপনাদের খুব চমৎকার সমাধান দিতে পারবেন। ঠিক আছে। একদিনে বা একটা ক্লাসে 2টো বা 3টে টপিক কিন্তু পড়ানো যায় ইচ্ছা করলে। যেহেতু আমরা সবাই আসলে নার্সিং শেষ করেছি, তাহলে 2টো বা 3টে টপিকও পড়ানো যায়। সেক্ষেত্রে টপিক যদি উল্লেখ করে দেওয়া হয়, কিংবা যদি আমাদেরকে লেকচার ফরম্যাট দেওয়া হয় বা লেকচার যদি আমাদেরকে রেডি করতে বলা হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। প্লিজ কন্ট্যাক্ট উইথ ইউর অ্যাডমিন, যিনি এই বিষয়টাকে দেখছেন, যিনি বিষয়টাকে ডিল করছেন, তার সাথে কথা বলে আপনারা চমৎকার কিছু আনসার পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, 27 নম্বরে রয়েছে মোস্ট কমন সুইসাইডাল রিস্ক গ্রুপ। 27 নম্বর প্রশ্নে রয়েছে মোস্ট কমন সুইসাইডাল রিস্ক গ্রুপ কারা? ড্রাগ অ্যাবিউজ যারা, হিস্টেরিয়া যারা, নাকি সিজোফ্রেনিয়া যারা? তো 27 নম্বরে হচ্ছে এবং ডি নাম্বার রয়েছে বোথ বি অ্যান্ড সি। বিতে হচ্ছে হিস্টেরিয়া আর সিতে হচ্ছে সিজোফ্রেনিয়া। আচ্ছা, এটা আমাদের থার্ড ইয়ার মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং সাবজেক্টের একটা কোশ্চেন। আমরা সবাই মোটামুটি ড্রাগ অ্যাবিউজ সম্পর্কে জানি, সবাই মোটামুটি সুইসাইডাল রিস্ক গ্রুপ সম্পর্কে জানি। সো যে সমস্ত পেশেন্ট মেন্টালি সিক থাকে, যাদের সাইকোসিস অথবা নিউরোসিস থাকে, যারা লং টাইম ধরে মেন্টাল ডিসঅর্ডারে ভুগছেন, যারা সিজোফ্রেনিক রয়েছেন, কিংবা যারা হিস্টেরিয়া হয়েছে যাদের, তো এই প্রবলেমগুলো থাকলে কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে। যেমন সিজোফ্রেনিয়া, তাদের তো সিজোফ্রেনিয়াটা হচ্ছে একটা মেজর মেন্টাল ডিসঅর্ডার, যেখানে আমাদের একই সাথে ফলস পারসেপশন থাকে, হ্যালুসিনেশন থাকে, ডিলিউশন থাকে, ইলিউশন থাকে,
তারপরে হচ্ছে মেনিয়া থাকে। এই ধরনের কিছু মেজর মেন্টাল ডিসঅর্ডারকে একত্রিত করে যে ডিজিজটা হয় তার নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া। আচ্ছা, রোজি আক্তার আপনাকে সমাধান অলরেডি দিয়ে দিয়েছে। আপনি ওই যে কমেন্টগুলোর জন্য যে প্রশ্ন দেখতে পাচ্ছেন না, এই ডান হাত দিয়ে ওটা চাপ দিয়ে ডান দিকে সরিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার সামনে আর কমেন্টগুলো আসছে না। ওকে, ঠিক আছে। তাহলে যারা হিস্টোরিক কনভার্সন ডিসঅর্ডার থাকে বা এইচসিআর থাকে এবং যারা সিজোফ্রেনিক থাকে তাদের কিন্তু এই ধরনের প্রবলেমটা বেশি হওয়ার চান্স থাকে। সো আমাদের উত্তর হবে বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ উত্তর হবে ডি। ঠিক আছে, এরপর রয়েছে আমাদের 28 নম্বর কোশ্চেন। আমাদের 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে কমন স্কুল হেলথ স্ক্রিনিং। কমন স্কুল হেলথ স্ক্রিনিং, কমন স্কিল হেলথ স্ক্রিনিংয়ের মধ্যে আমরা যে বিষয়টাকে দেখে থাকি। আচ্ছা ঋতু আক্তার, আপনি যেখানে চাপ দিয়েছেন ওখানে চাপ দিলে আপনি আমার সঙ্গে লাইভে যুক্ত হতে পারবেন। কেমন? তার মানে আপনি লাইভে জয়েন করতে চাচ্ছেন, এরকম কিছু বোঝাবে। ওকে মাহিম শেখ, অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন মেজর মেন্টাল ডিজিজ। ইয়েস, অ্যাবসোলিউটলি মেজর মেন্টাল ডিজিজ হচ্ছে এই সিজোফ্রেনিয়া এবং হিস্টেরিয়া। এগুলো হলে অফকোর্স সেখান থেকে সুইসাইডাল টেন্ডেন্সিটা কাজ করে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। কমন স্কুল হেলথ স্ক্রিনিং, এটা হচ্ছে আমাদের কমিউনিটি হেলথ নার্সিংয়ের একটা টপিক। স্কুল হেলথ প্রবলেমের জন্য প্রথমে 1 নম্বরটা হচ্ছে ফিভার, নাকি হিয়ারিং অ্যান্ড ভিশন, নাকি ডায়াবেটিস, নাকি বোথ এ অ্যান্ড বি। তো আমরা প্রশ্নের প্যাটার্ন থেকে বুঝতে পারছি যে স্কুল হেলথ স্ক্রিনিংয়ের জন্য আপনি অবশ্যই ফিভার অথবা ডায়াবেটিস, মানে এ বি, এতে হচ্ছে ফিভার, হিয়ারিং এবং ভিশন। যারা স্কুল হেলথ নিয়ে কাজ করে, কমিউনিটি হেলথ নার্স যারা, তাদের ক্ষেত্রে আমাদের ফিভার এবং হিয়ারিং ভিশনটা বেশি কাজ করে, আর ডায়াবেটিসটা হয় না। ডায়াবেটিসটা হয় না কারণ ডায়াবেটিস হচ্ছে মেজর একটা এন্ডোক্রাইন ডিজিজ। আচ্ছা স্যার, আমি কমেন্ট করতে পারছি না। আচ্ছা, কমেন্ট করার সুযোগটা হচ্ছে আপনি লাইভ ক্লাসে যুক্ত থাকবেন, নিচে দেখবেন যে একটা কমেন্ট লেখা আছে, এই কমেন্টে ক্লিক করলে আপনি ওখান থেকে কমেন্ট করতে পারবেন। ঠিক আছে, একদম শেষে এই যে ফিনিশ কথাটা লেখা আসে, ফিনিশের আগে লাইভ অ্যাড করেন স্যার। আচ্ছা, লাইভ অ্যাড করা যাবে কিনা আসলে আমি সঠিক জানি না। আচ্ছা, স্পিচ, হিয়ারিং, ভিশন। আচ্ছা, লাইভে অ্যাড করেন তাই না? ঠিক আছে, আপনার রিকোয়েস্ট দিয়ে লাইভে অ্যাড করা যেতে পারে, কিন্তু ক্লাসের মধ্যে তো কোশ্চেন আনসার। আচ্ছা, কমেন্ট করতে পারেন। এই যে আমি এখন একটা কমেন্ট করছি, এই দেখেন আমি একটা কমেন্ট করলাম। সো এইভাবে ওই যে লাস্টের দিকে একদম আপনি নিচের দিকে যে কমেন্ট, নিচেগুলো যে দেখতে পারবেন ওগুলো একদম লাস্টের দিকে একটা কমেন্ট চিহ্ন আছে বা কমেন্ট সিম্বল আছে, ওইখানে ক্লিক করলে আপনি ইচ্ছা মতো কমেন্ট করতে পারবেন। ওকে, 29 ক্ষেত্রে প্রিভেন্টিং মেজার্স অফ পেপটিক আলসার। পেপটিক আলসার ডিজিজটাকে প্রিভেনশন করার জন্য আমরা কী কী রকমের সিদ্ধান্তগুলো নিতে পারি? নাম্বার 1 হচ্ছে ইউজ H2 ব্লকার, রেগুলার ফুড ইনটেক, অ্যাভয়েড স্পাইসি ফুড, আর হচ্ছে সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট। এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি সেটা সব কয়টা উত্তর হবে ইউজ H2 ব্লকার। ঠিক আছে, H2 ব্লকার খেতে হবে আপনাকে। H2 ব্লকার খেতে পারেন। রেগুলার ফুড ইনটেক, আপনি যদি নিয়মিত খাবার খেতে পারেন তাহলে আপনার এইটা একটা পেপটিক আলসার প্রিভেন্ট করতে পারবেন। অ্যাভয়েড স্পাইসি ফুড, আপনি যদি ঝালযুক্ত, অতিরিক্ত মশলাযুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করে চলেন তাহলে আপনি পেপটিক আলসার থেকে মুক্তি পাবেন। আপনি যদি সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খান, আপনি যদি লবণ কম খান, সেক্ষেত্রেও আপনি পেপটিক আলসার থেকে মুক্তি পেতে পারেন। অ্যাজ আই নো এই 4টাই কিন্তু উত্তর হবে। ক্লিয়ার? H2 ব্লকার খেলেও আপনি পেপটিক আলসার থেকে মুক্তি পাবেন। নিয়মিত খাবার খেলেও আপনি পেপটিক আলসার থেকে মুক্তি পাবেন। স্পাইসি ফুডটাকে আপনি যদি অ্যাভয়েড করেন তাও আপনি অবশ্যই খেতে পারেন। আর সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট খেলেও আপনি পেপটিক আলসার থেকে মুক্তি পেতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই পেপটিক আলসার ডিজিজ থেকে প্রিভেনশন করতে পারি। এখানে 4টাই উত্তর হবে, অল অফ দেম। ইয়েস, এক্স্যাক্টলি। সুমি আক্তার সুবর্ণ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর আনিতা তানিয়া বলছে স্যার কোশ্চেনগুলো তো দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছেন না কেন? বৃষ্টি কর্মকার জয়েন করেছে। বৃষ্টি এখানে আছো? আদাব। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি 30 নম্বর প্রশ্নে। পেশেন্টস রাইটস আর ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ, পেশেন্ট রাইটটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এটা আমাদের পেশেন্টের অ্যাংজাইটি ইন্ডিকেট করে, লিগাল প্রসিডিউরটাকে ইন্ডিকেট করে,
ফিজিশিয়ান পাওয়ারটাকে ইন্ডিকেট করে, ইন্ডিকেট লস অফ মানি। এগুলো আসলে কিছুই না, উত্তরটা হবে এটা একটা লিগ্যাল প্রসিডিওর। অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগতেছে, থ্যাংক ইউ বৃষ্টি। আচ্ছা, রুমা হাসান জিজ্ঞাসা করেছে H2 ব্লকার মানে কি? আচ্ছা, H2 ব্লকারটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহৃত যে মেডিকেশন সেগুলোকে বলা হচ্ছে H2 ব্লকার। কেমন? যেমন হচ্ছে ওমিপ্রাজোল, যেমন রেবেপ্রাজোল, ইসোমেপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল, এগুলো হচ্ছে H2 ব্লকার। আনিতা তানিয়া, আপনাকে আমি বারবার বলছি কমেন্টগুলোর জন্য যে কোশ্চেন দেখতে পাচ্ছেন না, স্ক্রিনের উপরে হাত রেখে ডান দিকে স্লাইড করেন, ডান দিকে টান দিয়ে নিয়ে যান, দেখবেন যে কমেন্টগুলো ডান দিকে চলে গেছে, আপনার স্ক্রিনটা খালি হয়ে গেছে। ঠিক আছে, স্ক্রিনের উপর হাত রেখে ডান দিকে স্লাইড করেন, ডান দিকে টান দিয়ে নিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার স্ক্রিনটা খালি হয়ে গেছে, কমেন্ট দেখতে পাচ্ছেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে 31 নম্বর প্রশ্ন আমাদের, ফলোয়িং আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশনস ফর কার্ডিয়াক পেশেন্ট। রেগুলার ফুড ইনটেক কীভাবে হয়? আচ্ছা মুসলিমা, আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করেছেন। রেগুলার ফুড ইনটেক করলে কি আপনি পেপটিক আলসার থেকে মুক্তি পেতে পারেন না? আপনি যদি নিয়মিত খাবার খান তাহলে আপনি পেপটিক আলসার থেকে মুক্তি পেতে পারেন, আর যদি অনিয়মিত খাবার খান, ডান দিকে সোনিয়া খাতুন, ডান দিকে, আচ্ছা বাম দিকে করলে হবে না, ডান দিকে স্লাইড করতে হবে। চমৎকার প্রশ্ন করেছেন যে রেগুলার ফুড ইনটেক কীভাবে হয়। রেগুলার ফুড ইনটেক হতে গেলে আপনাকে অফকোর্স নিয়মিত খাবার খেলে আপনার পেপটিক আলসার কিন্তু হবে না। দেখবেন আমরা যখন লং টাইম না খেয়ে থাকি, সে লং টাইম না খেয়ে থাকার ফলে আমাদের গ্যাস্ট্রিক জুস এসে স্টোমাকে ওয়েট করে। সো ওয়েট করতে করতে সে যখন আলটিমেটলি খাবার না পায় তখন সে অ্যাগ্রেসিভ হয়ে যায়, আর অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার কারণে ওই গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোক্লোরিক জুস তখন আমাদের স্টোমাকের ওয়ালে আঘাত করে বা স্টোমাকের ওয়ালে এক্সপোজ করলে তখন সেখান থেকে আমাদের পেপটিক আলসার হতে পারে। তো আপনি যদি নিয়মিত খাবার খান তাহলে আপনার পেপটিক আলসার জুসটা এসে বা আপনার পেপটিক জুসটা এসে আপনাকে খাবারটাকে হজম করবে, সে আর স্টোমাকের ওই মসৃণ ওয়ালে যুক্ত হওয়ার সুযোগ পাবে না। বুঝতে পেরেছি? এটাকে বলা হচ্ছে পেপটিক আলসার ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য আপনি নিয়মিত যদি খাবার খান তাও কিন্তু ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, সিরাজুল মনিরা চমৎকার বলেছেন যে ইরেগুলার ফুড ডায়েট হচ্ছে, ফুড খাওয়া হচ্ছে পেপটিক আলসার অন্যতম একটা কারণ। সো রেগুলার খেলে ওইটা প্রিভেন্ট করা সম্ভব। ফাইন, এক্সিলেন্ট। ইরেগুলার ফুড ইনটেক অকার্স ইনক্রিজিং HCl, একদম ঠিক। রোমান ঠিকই বলেছে ভাইয়া, এটা একদম এটাই সঠিক। বাম দিকে টান দিলে হয়, বাম দিকে না, ডান দিকে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ফলোয়িং আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন ফর কার্ডিয়াক পেশেন্ট। কার্ডিয়াক পেশেন্টের জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন খুবই চমৎকারভাবে দরকার, সেগুলো হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, না দরকার নাই, এনজিওগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম, এটা অবশ্যই প্রয়োজন, আর হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। অল অফ দেম 31-এ কি তাহলে অল অফ দেম হবে না? অল অফ দেম হবে না। আর সি নাম্বারে ইকোকার্ডিওগ্রাম রয়েছে, তো ইকোকার্ডিওগ্রামের সাথে যেহেতু এনজিওগ্রাম রয়েছে, এখানে আমাদের সঠিক উত্তরটা হবে বি নাম্বার। কেমন? বি নাম্বারটা উত্তর হলে আমাদের এনজিওগ্রামটাও চলে আসবে, আবার ইকোকার্ডিওগ্রামটাও চলে আসবে। অল অফ দেম দেওয়া যাবে না, কারণ আলট্রাসোনোগ্রাফিটা আমাদের কার্ডিয়াক পেশেন্টের জন্য ইনভেস্টিগেশন হিসেবে দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে 12 নাম্বার। আচ্ছা, 12 নাম্বারটা হচ্ছে টাইফয়েড ফিভার ক্যান বি প্রিভেন্টেড বাই। টাইফয়েড ফিভারটা আমরা কীভাবে প্রিভেনশন করতে পারি? আচ্ছা, টাইফয়েড ফিভার প্রিভেন্ট করার মতো হচ্ছে মেনটেনিং ফুড হাইজিন, হ্যান্ড ওয়াশিং, সেফ ড্রিঙ্কিং ওয়াটার। আমরা জানি টাইফয়েড ফিভার হচ্ছে একটি পানিবাহিত রোগ। টাইফয়েড ফিভারের আরেক নাম হচ্ছে এন্টেরিক ফিভার। সাধারণত সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাকটেরিয়া অথবা এক প্রকার মাইক্রো অর্গানিজমসের কারণে আমাদের এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভারটা হয়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত খুব দূষিত টাইপের কোনো পানি আপনার ভিতরে বা আপনার গ্যাস্ট্রিক বা আপনার পেটে বা আপনার অন্ত্রে না ঢুকছে, ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু কোনো প্রকার টাইফয়েড ফিভার হওয়ার সুযোগ নেই। সো টাইফয়েড ফিভারটা যদি আপনি সঠিকভাবে খাদ্যের নিরাপত্তা মেনটেন করেন, আপনি যদি হ্যান্ড ওয়াশিং ঠিক মতো করেন, আপনি যদি সেফ ড্রিঙ্কিং ওয়াটার বা নিরাপদ পানি খান, সেক্ষেত্রে আপনার টাইফয়েড ফিভারটা আপনি প্রিভেনশন করতে পারবেন। এক্ষেত্রে উত্তর হবে অল অফ দেম বা অপশন ডি। আচ্ছা, নাম্বার 33টা হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন ক্যান বি প্রিভেন্টেড বাই। ভেরি গুড কোশ্চেন। 33 হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশনস ক্যান বি প্রিভেন্টেড। নজোকোমিয়াল ইনফেকশনটাকে কীভাবে প্রিভেন্ট করা যায়?
এক নাম্বারটা হচ্ছে আইসোলেশন, 2 নাম্বারটা হচ্ছে ডিসচার্জিং ইনফেক্টেড পেশেন্ট, 3 নাম্বারটা হচ্ছে হ্যান্ড ওয়াশিং, আর 4 নাম্বারটা হচ্ছে বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, নজোকোমিল সম্পর্কে একটু আলোচনা করি। নজোকোমিল ইনফেকশনটা হচ্ছে এক প্রকার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যেখানে বলা হচ্ছে যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নজোকোমিল ইনফেকশনটা হচ্ছে এমন একটি ইনফেকশন যেটা হাসপাতালে ভর্তির সময়ে পেশেন্টের ছিল না, এবং সেটা 48 থেকে 72 আওয়ার্স, 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে যখন যে ডিজিজটা ছিল না সেই ডিজিজটা যখন দেখা যায় তখন সেটাকে বলা হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন অথবা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অথবা ক্রস ইনফেকশন। এই কয়েকটা নাম এই প্রশ্নে রয়েছে, এটা রয়েছে। কেমন? আচ্ছা, 34 নম্বর হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং কম্পিউটার। এটা আবার আইসিডি থেকে এসেছে। এক নম্বরটা হচ্ছে ডাস্ট নাকি শক সার্কিট, এমনি শর্ট সার্কিট হবে না, শক সার্কিট হবে, আর হিট নাকি অল অফ দেম। তো 34 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটারের ক্ষেত্রে ডাস্ট, হিট এবং শর্ট সার্কিট সবগুলো কিন্তু কাজ করে। সো এখানে 34 নম্বর উত্তর হবে ডি। কেমন? আচ্ছা, এরপর আমাদের 35 নম্বর কোশ্চেন। আচ্ছা, 35 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। থেরাপিউটিক রিলেশনশিপ ইজ বিল্ড বাই। থেরাপিউটিক রিলেশনশিপটা কিসের উপর ডিপেন্ড করে? থেরাপিউটিক রিলেশনশিপটা লিসেন বা কানে শুনতে হবে, ভালো শুনলে সেটা রেসপেক্ট হবে, রেসপেক্ট সম্মান দিলে, এমপ্যাথি মানে আপনি যদি কি বলে ওটাকে সহমর্মিতা দেখান তাহলে হবে, নাকি ওয়ার্মথ, কোনটা হবে? সবাই জানাবেন। নাম্বার 35, 35 নাম্বার। আচ্ছা, 35 নাম্বারে থেরাপিউটিক রিলেশনশিপ কখন হবে? লিসেন বা কানে শুনলে, রেসপেক্ট বা সম্মান দিলে, এমপ্যাথি বা সহমর্মিতা দেখালে, নাকি ওয়ার্মথ, কোনটা উত্তর হওয়ার সুযোগ আছে? নাম্বার 35 উত্তর দেন সবাই। আচ্ছা, 35-এ সি বলছে। আচ্ছা, মোস্ট অফ দেম আর টকিং অ্যাবাউট দ্য সি। খালি কানে শুনলেই থেরাপিউটিক রিলেশনশিপ হবে না। থেরাপিউটিক রিলেশনশিপ মানে কি? থেরাপিউটিক মানে হচ্ছে চিকিৎসা সম্পর্কিত, আর রিলেশনশিপটা হচ্ছে সম্পর্ক। তার মানে চিকিৎসা সেবা সংক্রান্ত সম্পর্ক। এটা আপনি একজন পেশেন্টের ব্যথা যখন নিজে বুঝতে পারবেন, পেশেন্টের ব্যথা অথবা পেশেন্টের কষ্ট যখন নিজে বুঝতে পারবেন, এবং আপনার যখন মনে হবে যে আহারে এরকম ব্যথা যদি আমার হতো, এরকম ব্যথা যদি আমার হয়ে থাকতো, তো সেই ক্ষেত্রে এমপ্যাথি হওয়ার চান্স অনেক বেশি। ঠিক আছে, এখানে উত্তর হবে এমপ্যাথি। নাম্বার 36, লাইফ থ্রেটেনিং সিচুয়েশনস। লাইফ থ্রেটেনিং সিচুয়েশনসটা হচ্ছে জীবনের সাথে লড়াই করে এমন কিছু সিচুয়েশনটা কেমন হতে পারে? এক নম্বরটা হচ্ছে হিমোরেজ, 2 নম্বরটা হচ্ছে পেইন, 3 নম্বরটা হচ্ছে ডিফিকাল্ট ইন ব্রিদিং। ঠিক আছে, শ্বাসে কষ্ট হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং ডি নাম্বার দেওয়া আছে এ অ্যান্ড সি। লাইফ থ্রেটেনিং সিচুয়েশনস মানে জীবন চলে যাচ্ছে। হিমোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ, যখন বড় কোনো অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যখন কোনো বোন ভেঙে যাবে, অথবা এরকম প্রচুর পরিমাণে হিমোরেজ হবে, তো সেই ক্ষেত্রে পেশেন্টের রক্তক্ষরণ হয়ে যাওয়াটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশনস। অনেকের আছে রক্তক্ষরণ হতে হতে পেশেন্ট মারা যায়। আর ডিফিকাল্ট ইন ব্রিদিংটা হচ্ছে শ্বাসকষ্ট। অ্যাজ ইউজুয়াল শ্বাসকষ্টটাও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। তো উত্তর হবে আমাদের বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, এরপর নাম্বার 37টা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ কোনটা? ফিভার নাকি অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, নাকি ডায়রিয়া, নাকি হেপাটাইটিস? এটা আমরা সবাই জানি আসলে। ফিভারটা হচ্ছে জ্বর আসলে কোনো ডিজিজ না, জ্বর হচ্ছে ডিজিজ লক্ষণ। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন নাম থেকে বোঝা যাচ্ছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের একটা ইনফেকশন। নাম্বার সিতে হচ্ছে ডায়রিয়াটা হচ্ছে পাতলা পায়খানা। এই পাতলা পায়খানাটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের একটা ডিজিজ। যখন আমাদের গ্যাস্ট্রিক ইরিটেশন হয় বা খাবার দাবারে কোনো ইনডাইজেশন হয়, তখন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ হিসেবে ডায়রিয়াটা হয়। নাম্বার ডিতে হচ্ছে হেপাটাইটিস, এবং হেপাটাইটিসটা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য লিভার। সো আমাদের এখানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজটা হেপাটাইটিস হিসেবে হবে না, এটা ডায়রিয়াটাই হবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক উত্তর দিচ্ছেন, প্রচুর পরিমাণে অ্যান্সার দিচ্ছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে হচ্ছে কি? পরে হচ্ছে
দ্য ইমিডিয়েট কেয়ার অফ হেলদি নিউবর্ন। এটা আমাদের নিউবর্ন নার্সিং অথবা আমাদের মিডওয়াইফারি প্রশ্ন থেকে এসেছে, যে পেশেন্টের যখন বাচ্চা হয়ে যাবে বা মায়ের যখন বাচ্চা প্রসব করা হয়ে যাবে, তখন নিউবর্ন পেশেন্টকে আমরা কীভাবে দ্রুততম সময়ের মধ্যে ইমিডিয়েটলি কেয়ার দিতে পারি। সেক্ষেত্রে এয়ারওয়ে ক্লিয়ারেন্স করব, নাকি কেয়ার অফ কর্ড কেয়ার করব, নাকি মেনটেন বডি টেম্পারেচার, কোনটা করব? আচ্ছা, অলরেডি সব 38 নাম্বার ডি উত্তর বলে ফেলেছেন। সো এয়ারওয়ে ক্লিয়ারেন্স করব না, এয়ারওয়ে ক্লিয়ার করলে আমাদের পেশেন্টের রেসপিরেটরি সমস্যা হবে না। এরপর যদি আমরা কর্ড অফ কেয়ার বা কেয়ার অফ কর্ড, সেক্ষেত্রে আমরা নাভির রজ্জু যে কেয়ার করব সেটাতেও সমস্যা হবে না। মেইনটেইন বডি টেম্পারেচার, আর সেই সাথে বডি টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য আমাদেরকে পেশেন্টে কাজ করতে হবে। জানি মায়ের ওম্বের মধ্যে থাকা অবস্থায় সে এক রকমের বডি টেম্পারেচারে ছিল, আবার সেখান থেকে বের হয়ে পৃথিবীতে আসার পরেই তার বডি টেম্পারেচারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। এইটার জন্য পেশেন্টের বা ওই বাচ্চার বডি টেম্পারেচারের ব্যাপারটা দেখাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। যেমন আপনি দেখবেন যে শীতকালে আপনি যখন লেপের নিচে বা আপনি যখন কম্বলের নিচে থাকেন, তখন আপনার বডি টেম্পারেচার 1 থাকে। আপনি হঠাৎ করে যদি লেপের ভিতর থেকে বের হয়ে আসেন, তাহলে আপনার বডি টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ঠিক মায়ের পেট থেকে বের হওয়া শিশুর ক্ষেত্রেও সেম। এবার হচ্ছে 39টা হচ্ছে HIV AIDS ইজ ট্রান্সমিটেড বাই। এইডস কিসের দ্বারা ট্রান্সমিটেড হয়ে থাকে? আচ্ছা, এটা সেক্সুয়াল কন্ট্যাক্ট নাকি ব্লাড ট্রান্সফিউশন নাকি ব্রেস্ট ফিডিং? আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোর মাধ্যমেই আসলে হয়ে থাকে, তাই না? 39 সবগুলোর মাধ্যমে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় এই 3টাই হয়ে থাকে। 40 আছে সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের কিছু সাইন সিমটমস রয়েছে। কী কী সেই সাইন সিমটমস? আচ্ছা, নাম্বার 1 ইনসোমনিয়া, মানে ঘুম হবে না, রেস্টলেস, ঠিকমতো বিশ্রাম নিতে পারবেন না। নাম্বার সি স্লিপ ডিস্টারবেন্স, তিনি ঠিকমতো ঘুমাতে পারবেন না। তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি হচ্ছে একটা মেন্টাল ডিসঅর্ডার, যেটা মানুষ বুঝতে পারে, উদ্বিগ্ন হয়ে যায় যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি আর পারছি না। এই ধরনের যদি কোনো প্রশ্ন বা উত্তর পেশেন্টের মধ্যে বারবার গ্রো করে, তাহলে সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, তাহলে সে ঠিকমতো বিশ্রাম নিতে পারে না, এবং ঠিকমতো ঘুমের মাঝখানে আবার ঘুম ভেঙে যায়। তো সেক্ষেত্রে পেশেন্টের এই অল অফ দেম উত্তর হবে। নাম্বার 41 ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কেয়ার আফটার অ্যাম্পুটেশন। সবাই আমরা অ্যাম্পুটেশন সম্পর্কে জানি। কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে ফাংশনালি ভেঙে গিয়ে যদি পেশেন্টের একটা অর্গান অথবা একটা অর্গানের এক সাইড কমপ্লিটলি কেটে ফেলতে হয়, সেটাকে আমরা অ্যাম্পুটেশন বলি। এটা আমাদের অর্থোপেডিকের একটা টপিক। অ্যাম্পুটেশন হওয়ার পরে পেশেন্টের যে পোস্ট অপারেটিভ কেয়ারটা দেওয়া লাগবে, তা হচ্ছে ইনফিউশন, নাকি টু ওয়াচ ড্রেসিং এরিয়া, নাকি টু অ্যাসেস ভাইটাল সাইন, নাকি বোথ বি অ্যান্ড সি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ড্রেসিং এরিয়াটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই সাথে ভাইটাল সাইনটাও দেখা খুব গুরুত্বপূর্ণ। সো উত্তর হবে বি অ্যান্ড সি, অর্থাৎ ডি। নাম্বার 42 ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা আমাদের পেডিয়াট্রিক নার্সিংয়ের একটা প্রশ্ন। গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য কিছু ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর রয়েছে। এর মধ্যে এজ, নাকি সোশ্যাল ফ্যাক্টর, নাকি নিউট্রিশন, নাকি অল অফ দ্য অ্যাবভ। এই সবগুলো ফ্যাক্টরই আসলে এখানে কাজ করে। আমরা দেখতে পাই যে পেশেন্ট অথবা বাচ্চা বেড়ে ওঠার সময় তার এই বয়সটা ফ্যাক্টর করে, সে কোন সমাজে বা কোন সোসাইটিতে বড় হচ্ছে, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কোন নিউট্রিশাস খাবার খাচ্ছে, সেটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো উত্তর হবে অল অফ দেম বা অল অফ অ্যাবভ। আচ্ছা, 43 ইফেক্টিভ মিডিয়া অফ হেলথ এডুকেশন। এটা আমাদের হেলথ এডুকেশন টপিকের একটা প্রশ্ন। টিভি, রেডিও, নাকি লেকচার? টিভি, রেডিও, নাকি লেকচার? খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা অল অফ দেম হবে। টিভি আমাদের হেলথ এডুকেশন দিতে কাজ করে, যেমন মিনা এবং রাজুর ভিডিও থেকে আমরা পার্সোনাল হাইজিন শিখেছি, আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম থেকে শিখেছি পার্সোনাল হাইজিন নেওয়া। এগুলো আমাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দিয়ে থাকে। এরপর রেডিওতেও কিন্তু বিভিন্ন সময় আগে বিজ্ঞাপন দিত, আগে গান অনুযায়ী বিজ্ঞাপন হতো। এরপর লেকচার, আপনি বিভিন্নভাবে কমিউনিটিতে গিয়ে মানুষের সাথে কথা বলে মানুষকে হেলথ এডুকেশন দিতে পারেন। কেমন? এরপর নাম্বার 44 পার্মানেন্ট মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং। আমরা জানি ফ্যামিলি প্ল্যানিংয়ে দুটো মেথড রয়েছে। একটা হচ্ছে টেম্পোরারি মেথড, টেম্পোরারি মেথডের মধ্যে অনেকগুলো রয়েছে, আর পার্মানেন্ট মেথডটা হচ্ছে দুটো।
একটা হচ্ছে টিউবেকটমি আর একটা হচ্ছে ভ্যাসেকটমি। সো ফ্যালোপিয়ান টিউবটা যখন কেটে ফেলা হয় তখন তাকে বলা হয় টিউবেকটমি, আর ভ্যাসেকটমিটা হচ্ছে পুরুষের যখন ভাস ডিফারেন্সটা কেটে ফেলা হয় তখন তাকে বলা হয় ভ্যাসেকটমি। কেমন? তো এইটা হচ্ছে ব্যাপার যে ভ্যাসেকটমি এবং টিউবেকটমি, টিউবেকটমি ফর দ্য ফিমেল আর ভ্যাসেকটমি ফর দ্য মেল। কেমন? আচ্ছা, এরপর 45 হচ্ছে কমপ্লিকেশনস অফ ইনডিউস অ্যাবর্শন। এটা আমাদের মিডওয়াইফারি অথবা গাইনিকোলজি থেকে প্রশ্ন এসেছে। 45 হচ্ছে সার্ভাইকাল ড্যামেজ হতে পারে, নাকি প্লাসেন্টা রিটেইনড হতে পারে, নাকি ইউটেরাসে ক্যান্সার হতে পারে, নাকি সার্ভাইকাল ক্যান্সার বা সার্ভিক্স ক্যান্সার হতে পারে। সার্ভাইকাল ড্যামেজ, আপনি যদি ইনডিউস অ্যাবর্শন করেন সেক্ষেত্রে পেশেন্টের সার্ভাইকাল ড্যামেজ হতে পারে, মানে সার্ভিক্সে ক্ষত হতে পারে, সার্ভিক্স ইনজুর্ড হতে পারে, কিন্তু ওই সময় রিটেন প্লাসেন্টা হবে না, হঠাৎ করে ইউটেরাসে ক্যান্সার হয়ে যাবে না, অথবা সার্ভিক্সে ক্যান্সার হয়ে যাবে না। তাহলে আলটিমেট আমাদের উত্তর হলো সার্ভাইকাল ড্যামেজ। নাম্বার 46। আচ্ছা, নাম্বার 46 হচ্ছে ইফেক্ট অফ ম্যাটারনাল ম্যালনিউট্রিশন। ইফেক্ট অফ, আমি কিছু দেখতে পাচ্ছি না, স্ক্রিন প্রবলেম করছে। সবাই তো দেখতে পাচ্ছেন নার্গিস? আশা করছি এবার দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে ইনডিউস অ্যাবর্শনের ক্ষেত্রে আমাদের কমপ্লিকেশন হচ্ছে সার্ভিক্যাল ড্যামেজ। এরপর ইফেক্ট অফ ম্যাটারনাল ম্যালনিউট্রিশন। ম্যাটারনাল ম্যালনিউট্রিশন মানে হচ্ছে মায়ের যে অপুষ্টি সেটা কোথায় কোথায় ইফেক্ট ফেলে। পিপিএইচ, পোস্টপার্টাম হিমোরেজ। অবশ্যই পোস্টপার্টাম হিমোরেজ হলে মায়ের ম্যাটারনাল কিছু নিউট্রিশন ব্যাপার কাজ করে। নাম্বার বিতে হচ্ছে পিওরপেরাল সেপসিস। বাচ্চা জন্মের পরে সেপসিসটা বা ইনফেকশনটা সমস্ত বডিতে ছড়িয়ে যাওয়া। আর এটা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি। অফকোর্স এটা কাজ করে। লো বার্থ ওয়েট বেবি হওয়ার মূল কারণ, 1 নম্বর কারণই হচ্ছে মায়ের পুষ্টির কমতি। এই জন্য যারা গ্রামে, ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ। যারা গ্রামে বড় হয়েছে, যারা গ্রামে থাকে, গ্রামে যারা প্রেগনেন্ট হয়েছেন, সেই সমস্ত মায়েরা জানেন যে গ্রামে প্রেগনেন্ট হওয়া অবস্থায় থাকলে পেশেন্টের বা মায়ের বা রোগীর খাবার দাবার ব্যাপারে কত অনীহা থাকে। অনেকে বলে যে বাবা কম খাও, কম খেলে তোমার বাচ্চা ছোট হবে, ডেলিভারি হতে সহজ হবে। অনেকে বলে যে অত বেশি খাও না, বেশি খেলে তুমি মোটা হয়ে যাবা, পরে এটা কমাইতে পারো। অনেক রকমের কথা আসে। শাশুড়ি, চাচি শাশুড়ি, আশেপাশের প্রতিবেশী, ভাবি, চাচি, কাকি, খালি, অনেক কথা বলে। এই সমস্ত কথার পিঠে একজন প্রেগনেন্ট মানুষ ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না, ঠিকমতো রেস্ট নিতে পারেন না, আলটিমেটলি বাচ্চা কিন্তু লো বার্থ ওয়েট হয়ে থাকে। তো লো বার্থ ওয়েট বেবিটাকে সঠিকভাবে বড় করার জন্য বা তাকে সঠিক নিউট্রিশাস ফুড সাপ্লাই দেওয়ার জন্য অবশ্যই মাকে চমৎকারভাবে খেতে হবে। এবং সবাইকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে মা শুধু তার নিজের জন্য খাচ্ছে না, মা নিজের জন্য খাচ্ছে, সেই সাথে আরও একজন তার পেটের মধ্যে বড় হচ্ছে, তার জন্যও খাচ্ছে। সো এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য সাইন অফ প্লাসেন্টা সেপারেশন। ঠিক আছে, প্লাসেন্টা সেপারেশন হয়ে গেলে কী কী ধরনের সাইন আমরা দেখতে পাবো, এইটা ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি যে থার্ড স্টেজ অফ লেবার বা থার্ড স্টেজ অফ ম্যানেজমেন্ট অফ লেবারটাকে ক্লোজ করার পরে সাধারণত মায়ের কি হয়, মায়ের প্লাসেন্টা আউট করার জন্য কাজ করতে হয়, প্লাসেন্টা সেপারেট করতে হয়। তো ইউটেরাস যখন সফট হয়ে যায়, ইউটেরাস সফট হয়ে যায়, ইউটেরাস হার্ড হয়ে যায়, নাকি কর্ডগুলো লম্বা হয়ে যায়, বোথ বি অ্যান্ড সি। বিতে হচ্ছে কি আছে, ফিল হার্ড, আর সিতে হচ্ছে লাইটেনিং অফ দ্য কর্ড। দুটোর আসলে কিছুই হয় না, তাহলে কি হয়? দুটোর আসলে কিছুই হয় না, তাহলে কি হয়? বোথ বি অ্যান্ড সি। প্লাসেন্টা হার্ড হয়ে যায় নাকি সফট হয়ে যায়, আর লেন্থেনিং অফ দ্য কর্ড। যখন প্লাসেন্টা সেপারেশন হয়ে যায় তখন তো লম্বাই হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অপারেশন করার পর দুধ ডিম খাওয়া যাবে এগুলো বলে, খেয়ে নাকি পাকবে। আচ্ছা, সাধারণত অপারেশন হয়ে যাওয়ার পরে আমাদের ক্ষত জায়গাটাকে ঠিকমতো শুকানোর জন্য, ক্ষত জায়গা ঠিকমতো ইনডিউসড হওয়ার জন্য পেশেন্টকে আমরা ভিটামিন সি জাতীয় খাবার বলি। কিন্তু ওনারা আবার বলেন যে ভিটামিন সি জাতীয় খাবার খেলে আমরা দেখি
যে পেশেন্টের পাকে অথবা পুজ হয়ে যায়, এই টাইপের অনেক কথাই চলে আসে। ঠিক আছে, এই টাইপের ঠিকমতো খাও, ঠিকমতো খাওয়া দাওয়া করো, পেশেন্টের এই ধরনের কাউন্সেলিং করে দেওয়া হয় আর কি। আচ্ছা, গ্রুপে বেশি তানিয়া দেখা যায়। হ্যাঁ, তা তো দেখা যাবেই। তানিয়া, সুমাইয়া, আনিকা, সাদিয়া, এদের তো অভাব নাই। এই নামগুলো খুবই কমন, এগুলো খুবই বেশি পাওয়া যাবে। ওকে, এরপরে হচ্ছে হুইচ আর দ্য ফলোয়িং অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই বিষয়ে আমরা সবাই জানি বাংলাদেশে কিছু কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে। তার মধ্যে সিফিলিস আছে, গনোরিয়া আছে, ক্যাঙ্ক্রয়েড আছে, ট্রাইকোমোনিয়াসিস আছে। এই সমস্ত ডিজিজগুলো খুবই কমনলি দেখা যায়। সো 48-এ উত্তর হবে সিফিলিস নাকি গনোরিয়া নাকি ট্রাইকোমোনিয়াসিস। তো উত্তর হবে বি, বি ফর সি অ্যান্ড ডি। সি ফর গনোরিয়া এবং ডি ফর ট্রাইকোমোনিয়াসিস। তো গনোরিয়া এবং ট্রাইকোমোনিয়াসিসটা হলে আমরা দেখতে পাই উত্তর হবে বি অ্যান্ড সি, সি অ্যান্ড ডি, অপশন বি। আচ্ছা, এরপর হচ্ছে 49টা হচ্ছে রিস্ক ফর লো বার্থ ওয়েট বেবি। বেবি লো বার্থ ওয়েট হয়ে গেলে আমরা অনেক কিছু পাই। তো ইনক্রিজড আইএমআর, আইএমআরটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, আর বিতে হচ্ছে ইনফেকশন, সিতে হচ্ছে ম্যালনিউট্রিশন, আর ডিতে হচ্ছে অল অফ দেম। তো লো বার্থ ওয়েট বেবি হওয়ার যে রিস্কগুলো রয়েছে, তাহলে বেবি মারা যাওয়ার চান্স থাকে, ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, ম্যালনিউট্রিশন হওয়ার চান্স থাকে। সো পেশেন্টের উত্তর হবে অল অফ দেম। আচ্ছা, এবার 50 নম্বরে আমাদের একটা চমৎকার সহজ প্রশ্ন এসেছে, বা থার্ড ইয়ারের যে রিসার্চ মেথোডোলজি আমরা পড়েছি সেখানকার একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে বোথ বি অ্যান্ড ডি, চেকলিস্ট এবং ড্রাগ অ্যাবিউজ নাকি কোশ্চেনিয়ার। খুব ভালো করে বোঝা যাচ্ছে যে ড্রাগ অ্যাবিউজটা আমাদের কোনো কাজেই আসবে না। রিসার্চ ইনস্ট্রুমেন্ট হিসেবে ড্রাগ অ্যাবিউজ কোনো কাজে আসবে না। তো আমাদের কাজে আসবে চেকলিস্ট। রিসার্চ করতে গেলে অবশ্যই চেকলিস্ট প্রয়োজন, আর সেই সাথে হচ্ছে কোশ্চেনিয়ারটা হচ্ছে প্রশ্নপত্র, যেটা আমরা পেশেন্ট অথবা রেসপন্ডেন্টের কাছ থেকে ইনফরমেশন কালেকশন করতে পারি। এটাকে বলা হচ্ছে আমাদের চেকলিস্ট এবং কোশ্চেনিয়ার। সো এই ছিল আমাদের আজকের 50টা নার্সিং টেকনিক্যালের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে আমাকে শুনেছেন। আশা করি সবাই কিছুটা হলেও ধারণা পেয়েছেন। অনেকের হয়তো ভালো লেগেছে, অনেকের হয়তো ক্লাস হ্যাঁ সিফিলিসও হয়, রাইট, সিফিলিসও হতে পারে। অনেকের ক্লাস হয়তো ভালো লেগেছে, অনেকের হয়তো খুব বোরিং লেগেছে। সো এটা মিলেই আসলে সব ক্যান্ডিডেট অথবা স্টুডেন্টদের সব রকমের ক্লাস ভালো লাগবে না, সব সিস্টেম ভালো পছন্দ হবে না, এটা স্বাভাবিক। আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার নিজের আইডি থেকে লাইভে এসেছি গ্রুপের মাধ্যমে। সো ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট ক্লাসে। স্যার 48টা একটু বলেন। আচ্ছা, 48-এ হচ্ছে ফলোয়িং একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা আসলে এ অ্যান্ড সি হবে। 48-এ বিতে হবে এ অ্যান্ড সি, কেমন? আচ্ছা, বিথি আক্তার আপনি জিজ্ঞাসা করেছেন স্যার 48টা একটু দেখেন। 48 নাম্বার উত্তর হবে এ অ্যান্ড সি। ঠিক আছে, বি নাম্বার অপশনে সি অ্যান্ড ডি হবে না, ওখানে এ অ্যান্ড সি হবে। আচ্ছা, মাহিম শেখ জয়েন করেছেন, বৃষ্টি আছে আমাদের সাথে, অনেকে জয়েন করেছেন। সো প্রথম দিকে একটু লাইভে ডিস্টার্ব হয়ে গিয়েছে, আসলে নেটওয়ার্ক প্রবলেম ছিল, নেটওয়ার্ক ইস্যুস ছিল। স্যার আপনি কি বই সাজেস্টেড করবেন নাকি নিজে থেকে কিনে নিব? এটা আসলে খুবই কঠিন একটা কাজ। এই মুহূর্তে বাজারে যে রকমের বই আসছে সেই বইগুলো অনুযায়ী আপনার যে বইটা পছন্দ হয়, আপনি সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনি বাজারে যাবেন। বাজারে আপনি 2 ঘন্টা সময় নিয়ে যাবেন, গিয়ে আপনি নার্সিংয়ের নিয়োগের জন্য যেসব বইগুলো, সেই সব বইগুলো আপনি একত্রিত করবেন, দেখবেন, আপনি বুঝবেন, আপনি বইয়ের প্যাটার্ন দেখবেন, বইয়ের উত্তর দেওয়ার ধরন দেখবেন, নোট করা আছে কিনা দেখবেন। দেখার পরে আপনার যদি পছন্দ হয় আপনি সেই বইটাই কিনবেন। কারো কাছ থেকে কোনো সাজেশন নেবেন না, নিজের উপর ডিপেন্ডেন্ট হতে শিখেন। আপনার পরীক্ষাও আপনাকে দিতে হবে, আপনার লেখাপড়াও আপনাকে করতে হবে, আপনার সব কিছুই আপনাকে করতে হবে। সো বইটা কেন আর একজনের পছন্দে কিনবেন? বইটা নিজের পছন্দে কিনবেন, নিজে পড়বেন, নিজে ভালো চাকরি পাবেন ইনশাআল্লাহ। 48-এ ট্রাইকোমোনিয়াসিস, হ্যাঁ ট্রাইকোমোনিয়াসিসও হয়, কিন্তু ট্রাইকোমোনিয়াসিসটা খুব বেশি কমন না, গনোরিয়া এবং সিফিলিসটা বেশি কমন।
আচ্ছা, রুমা হাসান ভাই অনেক ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক অ্যাডমিনদের সাথে কথা বলে পরে যদি কখনো ক্লাসের সুযোগ হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্লাসে আবার দেখা হবে। সিরাজুল মনিরা বলেছেন ইমিডিয়েট নার্সিং নিউবর্ন কেয়ার, অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, ইমিডিয়েট নিউবর্ন কেয়ার হবে হচ্ছে কর্ড কেয়ারটা হওয়ার কথা, কর্ড কেয়ার হবে। সেই সাথে হচ্ছে আচ্ছা আচ্ছা ইমিডিয়েট নার্সিং কত নাম্বার প্রশ্ন ছিল ওটা মনে আছে? আচ্ছা, আনিতা তানিয়া বলেছে স্যার কোন বই পড়বে একটু বলেন প্লিজ। ওই তো বললাম, বাজারে গিয়ে যেটা পছন্দ হয় সেটা কিনবেন। স্যার শর্টকাট টপিক ওয়াইজ পড়ালে আমাদের রিটেনের জন্য ভালো হতো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আগে ভাবার জন্য। সো পরীক্ষা তো এখন দুটো ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে রিটেন। সো যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা প্রিলিমিনারিটা আগে হোক, আমরা ইনশাল্লাহ প্রিলিমিনারিটাকে পাস করি, তারপরে রিটেনের জন্য প্রিপারেশন দেখা যাবে। স্যার শেষ অবধি থাকবেন তো? নিশাত, খুবই দুঃখিত, এই ব্যাপারটা আমি আসলে জানি না। যদি মোস্তাফিজুর স্যার আমাকে রাখেন তাহলে থাকা যাবে। স্যার আপনারা শীট দিলে ভালো হয়, কারণ বইতে অনেক ভুল থাকে যা আমাদের সবার জানা থাকে না। এটা ঠিক, একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সব কিছু জানবে ব্যাপারটা এমন নয়। তবে আপনি যেটা নিজে যখন পড়তে বসবেন তখন আপনি কনফার্ম হবেন যে কোনটা আপনার এই মুহূর্তে জানা আছে। যেটা আপনি কনফার্ম জানেন সেটা তো জানেনই, যেটা জানেন না সেটা আপনি একটু কষ্ট করে কোনো বই থেকে দেখে নেবেন বা গুগল করে নেবেন বা চ্যাট জিপিটি থেকে দেখে নেবেন, কেমন? আচ্ছা, শান্তা পাখি বলছে 38 নাম্বার। ওকে, 38 নাম্বারে হচ্ছে ইমিডিয়েট কেয়ার অফ দ্য হেলদি নিউবর্ন। আচ্ছা, হেলদি নিউবর্নের ক্ষেত্রে ইমিডিয়েট কেয়ারটা সবগুলো এয়ারওয়ে ক্লিয়ারেন্স করতে হবে, কর্ড কেয়ার করতে হবে, আর বডি টেম্পারেচারটাও মেনটেন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, সালেহা বলছেন স্যার কারো কথায় কিছু মনে করেন না প্লিজ। স্যার আমার কথা টিচার পড়াইলেই পড়া হয়, না হইলে হয় না, এনি বই হোক। আচ্ছা, আমারও 5টা বই আছে, কই পড়া তো হয় না। ভালো লাগে স্যার। থ্যাংক ইউ। আসলে আমরা ছোটোবেলা থেকে একটা প্রবাদ জানি, সেটা হচ্ছে যে নিজের হাতে টাকা না থাকলে কোনো কাজে লাগে না, মানে পরহস্তে ধন আর কি যেন একটা, সরি আমি এই মুহূর্তে একদম ভুলে গেছি, যে হলে প্রয়োজন, এটা কিছু আছে পুঁথিগত গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। সো আপনার টেবিল ভর্তি বই থাকলো কিন্তু আপনি পড়লেন না, কোনো কাজে লাগবে না। আপনার ব্যাংক ভর্তি টাকা থাকলো কিন্তু আপনি সময় মতো কাজে লাগালেন না, তাহলেও কিন্তু কাজে লাগবে না। ঠিক আছে। সো আপনি কতটুকু কাজে লাগাচ্ছেন, কতটুকু ইম্পর্ট্যান্টলি সেটাকে ইউজ করছেন, এটাই বড় ব্যাপার। আপনার কয়টা বই আছে, কি বই পড়তে হবে, কতটুকু সময় লাগলো, দিস ইজ নট দ্য ম্যাটার। থ্যাংক ইউ সালেহা। আচ্ছা, প্রফেসর বই, ওকে। আচ্ছা আচ্ছা, ইমিডিয়েট নার্স, আচ্ছা ওকে হয়ে গেল। স্যার আমার যদি বই আছে কিন্তু কোন বই পড়বো বুঝতে পারছি না। স্মার্ট ভিশন নিউরন প্রফেসর। আপনার ইচ্ছা আনিতা, আপনি দোকানে যাবেন, যেটা পছন্দ হয় কিনে ফেলবেন। ভাই আমাদের পড়া দিবেন প্রতিদিন। আচ্ছা আচ্ছা, নিজের ইচ্ছা মতো পড়েন, এখন আপনি আর ছোট নেই যে আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে পড়াইতে হবে, কেমন? নিজের মতো পড়েন, হয়ে যাবে। আচ্ছা, ওই তো অনেক কমেন্ট করেছেন। প্রফেসরের কোশ্চেন ব্যাংকগুলো ভুল পেয়েছি স্যার। আচ্ছা, যেগুলো ভুল পাবেন সেগুলো এভাবে আন্ডারলাইন করে রাখবেন অথবা গোল করে রাখবেন, পরে যখন কথা হবে দেখা হবে তখন জিজ্ঞাসা করে নেবেন অথবা নিজেও সলভ করতে পারেন। স্যার এই স্মার্ট ভিশন বইটা ভালো লাগছে। ঠিক আছে, স্মার্ট ভিশন বইটা পড়ে নেবেন। আসলে ভাইয়া রিটেনের জন্য তো বেশি সময় পাওয়া যায় না, তাই প্রিলির পাশাপাশি রিটেনের জন্য ভেরি গুড অপশন, চেষ্টা করেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, সালের কোশ্চেনগুলো সলভ করে দিন, এক এক বইতে এক এক রকমের অ্যান্সার। ওকে ঠিক আছে, আমাকে যদি পরবর্তীতে ইনভাইটেশন জানানো হয় আমি অবশ্যই ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। মোহাম্মদ মারিয়া, স্যার আপনার উচ্চারণ অনেক সুন্দর। থ্যাংক ইউ মারিয়া। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে, হ্যাঁ রাইট। কানিস ফাতেমা থ্যাংক ইউ। নিজের মতো পড়তে চাই না, এটাই সমস্যা। কেন পড়তে চান না? আপনি তো অনেক বড় হয়ে গিয়েছেন, এই পড়ালেখাও আপনার, চাকরিও আপনার, চাকরি পেলে টাকা পয়সা হবে সেটাও আপনার থাকবে। সো কে আপনাকে ধাক্কায় পড়াবে বলেন? আমরা তখন অ্যাডাল্ট লার্নার, আমাদের তো আর এভাবে পড়িয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, এগিয়ে দেওয়ার কোনো লোক নেই। আপনি এখন পড়লেও ভালো, না পড়লেও আপনার গার্ডিয়ান কিছু বলবে না।
ঠিক আছে? রুমা হাসান নিশ্চয়ই নিজের আগ্রহে পড়বেন, নিজে থেকে পড়বেন। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি সবচেয়ে শেষে যে কাজটা করতে চাই, আমি ক্লাস শেষ করব। আপনার কথাগুলো অনেক থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবার শেষে যে কথাটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে যে একজন নার্স শুধুমাত্র যে একজন নার্স তা কিন্তু নন। একজন নার্স একটা পরিবারের একটা কর্ণধার, একটা পরিবারের একজন সাপোর্টিভ মানুষ, যিনি একাধারে তার পারিবারিক লোকজনদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন, একাধারে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে থাকেন, একাধারে তাদেরকে চিকিৎসা সম্পর্কিত সাপোর্টও দিয়ে থাকেন। সো সেই জায়গা থেকে যদি আপনি ভালো কোথায় যেতে চান, সেই জায়গা থেকে যদি আপনি ভালো কিছু পেতে চান, তাহলে আপনাকে নিজেকে আগ্রহে পড়তে হবে, নিজের আগ্রহে জানতে হবে, বুঝতে হবে এবং নিজে থেকেই পড়তে হবে। আপনাকে এখন আর কেউ ধাক্কাবে না, আপনি এখন ছোট নন। ঠিক আছে, আমরা এখন বড় হয়ে গেছি। হ্যাঁ, অ্যাবসোলিউটলি আপনারা এখন বড় হয়ে গিয়েছেন। আর বড় হয়ে গেলে তো নিজের কাজ নিজেকেই করতে হবে, আমাদের কেউ বকা দিয়ে পড়তে বসাবে না। একদম ফাইন, চমৎকার বলেছেন। ঠিক আছে, রুমা হাসান হোক আর সুমি আক্তার হোক আর তানিয়া হোক, সবাই নিজেই পড়বেন, নিজেই আগাবেন, নিজে সময় দেন, নিজেকে সময় দেন। ঠিক আছে, আপনার ভবিষ্যৎ গড়তে নিজেকে সময় দিতে হবে, আপনাকে কেউ ধাক্কাবে না। আপনার ভবিষ্যৎ যখন সাফল্যমণ্ডিত হবে তখন সবাই আপনার সফলতার ভাগ চাইবে, কিন্তু আপনি যখন পরিশ্রম করবেন সে পরিশ্রমের ভাগ কেউ চাইবে না। সুতরাং সফল হতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কখনোই কেষ্ট মিলবে না। আচ্ছা, শেষে আমার পরিচয় দিতে চাই। এই কোনো কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে প্রথমে নায়ক নায়িকার নাম দেখিয়ে দেয়, আর কোনো কোনো নায়ক নায়িকা, কোনো কোনো অভিনয়, কোনো কোনো নাটকে আবার শেষে নাম দেখিয়ে দেয়। তো আমি খুবই দুঃখিত, যেহেতু প্রথমে আমার পরিচয় দিতে আমি ভুলে গিয়েছি, সেহেতু এখন আমি আমার পরিচয় দিচ্ছি। আচ্ছা, আমি SM আজিজুল হক, যেটা আইডি দেখে সবাই বুঝতে পেরেছেন, এটাই সার্টিফিকেট নেম, কিন্তু ডাকনামটা হচ্ছে আজিজ। আজিজ নামে সবাই ডাকে। আজিজ স্যার বলে, আজিজ ভাই বলে, আইজ্জা বলে, কালা আজিজ বলে, বন্ধু বলে, অনেকে অনেক কিছুই বলে। আমি সব কিছুতে রেসপন্স করি। আর হচ্ছে আমি রেজিস্টার্ড নার্স 2012 সাল। 2016-তে আন্দোলন করেছি, চাকরি করিনি। আর 2018-তে চাকরি হয়েছে নভেম্বরের 8 তারিখে। সেই থেকে 2018 থেকে 2025 চাকরি করে আসছি, সরকারি চাকরি করি। আমার পোস্টিং হচ্ছে পটুয়াখালীতে। আর হচ্ছে আমি প্রফেশন, আসলে বাই প্রফেশন আমি একজন নার্স এবং সাথে একজন টিচার বলতে পারেন, খুবই স্টুডেন্ট ওরিয়েন্টেড টিচার। মানে স্টুডেন্টদের সুবিধা অসুবিধা, বোঝা না বোঝা সব কিছুই দেখি আর কি। সো অ্যাপ্রক্সিমেটলি 10 ইয়ার্স, প্রায় 10 বছর ধরে টিচিংয়ে আছি। তো সেই থেকে মোটামুটি একটা এক্সপেরিয়েন্স বলেন, ভালো লাগা বলেন, তৈরি হয়ে গিয়েছে। এখন আর টিচিং ছাড়া কিছুই বুঝি না। আচ্ছা, তানজিনা বলেছেন SM স্ট্যান্ডস ফর, আচ্ছা SM স্ট্যান্ডস ফর সর্দার মোহাম্মদ। ঠিক আছে, আব্বা একটু বেশি মাতব্বর, তো আব্বা একটু বেশি পণ্ডিত, এই জন্য SM লাগিয়ে দিয়েছেন। S মানে সর্দার আর M মোহাম্মদ। সবাই ভালোবেসে নাম দিয়েছে আপনার। ওই যে বললাম, কালা আজিজ ডাকে, কাইল্লা ডাকে, ব্ল্যাক ডায়মন্ড ডাকে। আচ্ছা, আমার বোন আপনাদের কলেজে পড়ে। হ্যাঁ, কোন ইয়ার কোন 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 কোর্সে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেক সময় হয়ে গিয়েছে অলরেডি, এখন মাগরিবের আজান দিবে, আপনারা অনেকেই নামাজ পড়বেন, আমি নিজেও পড়ব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে সুযোগ হলে দেখা হয়ে যাবে। আর দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হোম ডিস্ট্রিক্ট যশোর। ও, সোয়া রহমান, তার মানে আপনার বাড়ি আমতলী। আনিকা রহমান, আপনার বাড়ি আমতলী। আপনি মোসাম্মদ আনিকা রহমান। ইয়েস, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি মেবি আফরোজা আপার কিছু হন। স্যার, আপনার বাসা কোথায়? এখন থাকি পটুয়াখালীতে, আর বাড়ি যশোর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।